আচ্ছা, আপনাদের লাস্ট অ্যাসাইনমেন্ট ছিল। আপনাদের কোশ্চেন হচ্ছে এই জায়গাটা যদি ঠিক হতো, মানে কিভাবে করব। ওকে, আমি এখানকার যে জিনিসগুলো একটু পেইন মনে হয় সেটাকে ইউজ করব বুটস্ট্র্যাপের মাধ্যমে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা বুটস্ট্র্যাপের যে মেইন কম্পোনেন্ট যেটা ইউজ না করলেই নয়, বা যে জিনিসগুলো র্যান্ডম প্রজেক্টগুলোতে লাগে সেটা ইউজ করার চেষ্টা করব। তো আমি এটাকে ডান দিকে রাখি। আচ্ছা, এখন এইখানটায় আমি নতুন একটা ক্লাস ফোল্ডার তৈরি করি। 9 নাম্বার, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ 5 দিলাম। দেন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানটা অ্যাড করি, চেষ্টা করবো ধীরে ধীরে জানার জন্য। আর এখানে নিউ ফোল্ডার তৈরি করব সিএসএস। আমার যদি কাস্টম সিএসএস দরকার হয় সেটা আমি ইউজ করবো। এখানে আমি বলবো জেস, অ্যান্ড ফোল্ডার ক্রিয়েট করব ইমেজেস। দেন হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করব index.html। ডান। সো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। আমরা কিন্তু ডাউনলোড করেছি এবং জানি যে কী কী ইউজ করতে হবে। আমি যদি এটা না দেখাই, আই হোপ যে কারো প্রবলেম হওয়ার কথা না। আমি এটাকে কপি করে এই জায়গাটায় পেস্ট করে দেবো। অ্যাকচুয়ালি পেস্ট করলে রিপ্লেস হয়ে যাবে। এবং আমি এটা রাখবো, আর এইখানটা এটা রাখবো ঠিকই, কিন্তু আমরা কিছু দিব না। অ্যান্ড এইখানটায় আমরা বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপের ইন্টারফেসটা ক্রিয়েট করি। বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি আমরা ভি ইউজ করতেছিলাম, V5, সরি, ভার্সন 5। ডাউনলোড তো করবো না, গেট স্টার্টেডে যাই। যার পরে হচ্ছে ইন্ট্রোডাকশনে এই যে স্ট্রাকচারটা পাবো সেটা আমরা ইন্টিগ্রেট করি। সার্ভার লিঙ্কও নিতে পারেন, বাট আমরা শেখার জন্য র নিই, মানে ডিরেক্টরিটা পাইয়ে দিই হচ্ছে লোকাল। মিনিফাইল নিব, মিনিফাইল নিব না, আর এখানটায় মিনিফাইলটা নিব যেটা হচ্ছে জেএস ফোল্ডারে আছে। আর এগুলো লাগবে না, এই তো এগুলো বাদ, এগুলো লাগবে না। তো এই পর্যন্ত এটা বাদ। তাহলে আমরা বুটস্ট্র্যাপের শুরুটা কী হবে? শুরুটা হচ্ছে মেনু নিয়ে কাজ করব। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো একটা প্রজেক্টের শুরু থেকে কীভাবে আসতে হয়, আস্তে আস্তে সেটা আমি করব, চেষ্টা করব আপনাদের কনসেপ্টগুলো ক্রিয়েট করে দেওয়ার জন্য। আজকে প্রজেক্ট তৈরি করা থাকবে না, যে আমি ডেমো দিচ্ছি না যে এই প্রজেক্ট করব, কিন্তু আমরা চেষ্টা করব প্রজেক্টগুলো জন্য আপনারা যে কোনো প্রজেক্ট করতে পারেন ওইটা বাঁধা রেখে কাজগুলো করব। আমি এখানে ভি বা বুটস্ট্র্যাপ 5কে ইউজ করি। করার পর আমরা এখন নিচের দিকে বুটস্ট্র্যাপের যে হিডার ফুটার, যে হিডারের কাজটা সেটা করব। নর্মালি আমরা যদি এগুলো দেখি, আচ্ছা, গ্রিড সিস্টেম যে আমরা ইউজ করেছি এবং কন্টেনার ইউজ করেছি সেটা সম্পর্কে একটুখানি বলবো। যদি আমি লেআউটে যাই, বুটস্ট্র্যাপ 4-এর এবং 5-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমরা এখানে ডাবল এক্সেল দেখতে পাচ্ছি। এটা কিন্তু বুটস্ট্র্যাপ 5-এ আছে, 4-এ নাই। বুঝতে পারছি? এটা কিন্তু বুটস্ট্র্যাপ 5-এ আছে, 4-এ নাই। এটা হচ্ছে প্লাস। দ্বিতীয়ত হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ 4-এ এক্সেল, এলজি এগুলো পাবো না, এগুলো বাদ, এগুলো ছিল না। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা ছিল না। শুধুমাত্র কন্টেনার ফ্লুইড ছিল, সবসময় 100% উইথ থাকবে এবং একটা প্যাডিং থাকবে ডানে বামে 15 পিক্সেল। আর কন্টেনারেরও ডানে বামে 15 পিক্সেল প্যাডিং থাকবে, কিন্তু উইথ ওয়াইজ তারা একটা উইথ দিচ্ছে। বাট এখানে কন্টেনার এসএম শুধুমাত্র স্মল ডিভাইসের জন্য উইথ দিচ্ছে, বাকিগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল কন্টেনারের মতো। মানে এটা ইউজ করা যা কথা, এটা ইউজ করা তাই কথা। কন্টেনার এমডি কী করে, মিডিয়াম ডিভাইসের উপর থেকে শুরু করে তারা 100% মানে কোয়েরিটা করেছে, আর তার নিচে হচ্ছে 100% করে, বুঝতে পারছেন? কোল এলজি কী করেছে, তারও উপর থেকে, এক্সেল তারও উপর থেকে, এবং ডাবল এক্সেল তারও উপর থেকে। মানে শুধুমাত্র এখানেই কিন্তু একটা মিডিয়া করে কাজ আছে, বাকিগুলোতে সবসময় 100%। এগুলো খুব একটা প্রয়োজন হয় না, খুব একটা প্রয়োজন হয় না। বাট যদি দরকার হয় আপনারা ইউজ করতে পারেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এগুলো ইয়ে করতে হবে, ইউজ করতে হবে। সো এটা আমরা বুঝলাম। এখন কন্টেনারের স্ট্রাকচারটা কীভাবে লিখবেন না লিখবেন, কীভাবে এগুলো দিবেন, ঘুরে ফিরে একই জিনিস। এগুলো দেখে দেখে পড়ে পড়ে মানে বোঝার থেকে নিজে কপি করবেন অথবা টাইপ করবেন, রান করবেন, কন্টেন্ট দিবেন, ডেমো কন্টেন্ট দিবেন। দেওয়ার পরে ব্রাউজারে রান করে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন, তাহলে যে আউটপুটটা পাবেন সেটা পড়ার থেকে বেশি ফাস্ট হবে এবং বুঝতে কষ্ট হবে না। কারণ এইভাবে রিড করলে কিন্তু বুঝবেন না, প্র্যাকটিক্যাল জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেন। বুঝতে পারছি? সো রিড করা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ও আমাকে সলিউশন দিয়ে দিচ্ছে,
আমি এটাকে ইউজ করবো, দেখবো আসলে কী হচ্ছে, কোন ডিভাইসে কী হচ্ছে। এগুলো তো বুঝতেই পারতেছেন এগুলো কেন ইউজ করা হয়, কারণ রেসপন্সিভ। তার মানে কি আমি ছোটো বড়ো করে করে দেখতে হবে, তাহলে আমি রেসপন্সিভ কনসেপ্টটা ক্লিয়ার হবে। যাদের একটু কম আইডিয়া হচ্ছে তারা এগুলো এইভাবেই করতে পারেন। গ্রিড সিস্টেমের ক্ষেত্রে একটা জিনিস তো ক্লিয়ার হয়েছে যে এলজি কখন কাজ করে, এমডি কখন কাজ করে, এখান দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেওয়া হয়েছে যে এক্সেল কন্টেনার যেরকম প্রত্যেকটা ডিভাইসে কাজ করে, কিন্তু এই কলামের ক্ষেত্রে অর্থাৎ ফ্লেক্সের ভিতরে যে কলামগুলো সেগুলো ডাবল এক্সেল শুধুমাত্র 1400 পিক্সেলের উপরে কাজ করে। তারপর হচ্ছে এক্সেল কাজ করে হচ্ছে 1200 পিক্সেলের উপরে, কিন্তু 1400 পিক্সেলের নিচে। আচ্ছা, আমরা গ্রিডে আবার যাই। এগুলো আমরা একটা আইডিয়া পেয়েছি যে এমডি কখন ইউজ করা হবে। এখানে একটা বিষয় বলি, একটু এক্সপ্লেন করি। আমি কিন্তু এমনি এক্সপ্লেন করছি, এটা কিন্তু আমি আবার প্র্যাকটিক্যাল দেখাবো। সো এখানে দেখেন, মনে করেন কোনো পেজ ডিজাইনের সময় আপনি কোল এক্সেল দিয়েছেন, কিন্তু আপনি ডাবল এক্সেল দেননি। তাহলে কোল এক্সেল আপনি যদি 6 দেন, মনে করেন কোল এক্সেল 6 দিয়েছেন, মানে দুটো কলাম দিয়েছেন, সে কিন্তু অটোমেটিক্যালি কোল এক্সেল ডাবল এক্সেল 6ও কাজ করবে। কেননা বলা হচ্ছে যে মিনিমাম উইথ 1200 পিক্সেলের উপরে। তো এই উপরেটা লিমিটেশন কখন, যখন আমি কোল এক্সেল ইউজ করব, ওই ডিভের মধ্যে যদি ক্লাসটা দিই তখন লিমিটেশন হবে। অর্থাৎ যদি আমি কোল এক্সেল 6 ইউজ করি, আবার কোল ডাবল এক্সেল 6ও ইউজ করি, তাহলে এ 1400 পিক্সেলের উপরে কাজ করবে আর এ 1200 পিক্সেলের উপরে কাজ করবে, কিন্তু এর জন্য এই জিনিসটা 1400 পিক্সেলের নিচে পর্যন্ত কাজ করবে, কিন্তু 1200 পিক্সেলের উপরে। কিন্তু আমি যদি ক্লাসটা না দিই ওই মুহূর্তে ওই ডিভের মধ্যে, তাহলে কোল এক্সেল বলা হচ্ছে যে মিনিমাম উইথ 1200 পিক্সেল, কিন্তু কত পিক্সেলের উপরে কাজ করবে না যদি এটা না দেই, তাহলে কি লিমিটেশন থাকে? থাকে না কিন্তু। তার মানে এইটা যদি দেন অটোমেটিক্যালি এক্সেলও কাজ করবে, ডাবল এক্সেলও কাজ করবে। আবার যদি এই দুটো না দেন, যদি আপনি এটা দেন, তাহলে কী করবে, ডান দিকের এগুলোতেই কাজ করবে, কারণ কোনো লিমিটেশন তখন থাকে না যদি আপনি না দেন। এটা হচ্ছে মিনিমাম উইথের ক্ষেত্রে। ম্যাক্সিমাম উইথের ক্ষেত্রে কি, যদি আমরা যে র কোডিং করি সেটা আমরা ম্যাক্স উইথ দিয়ে করি, কারণ আমরা বড় ডিভাইসে বুটস্ট্র্যাপ ডিজাইনেই করেছে ছোটো ডিভাইস থেকে বড় ডিভাইসের দিকে। আর আমরা যখন রেসপন্সিভে সাইজিং কমাবো তখন আমরা বড় ডিভাইস থেকে ছোটো ডিভাইসের মধ্যে করি। আমরা কিন্তু মোবাইল ভিউতে ডিজাইন করি না, আমরা কিন্তু বড় ডিভাইসের জন্য ডিজাইন করি, তারপরে ছোট করে করে দেখি। কিন্তু বুটস্ট্র্যাপ কনসেপ্টটা হচ্ছে ছোটো ডিভাইসে তারা ডিজাইন করে, আস্তে আস্তে বড় ডিভাইসের দিকে বড় করে, এইভাবে তারা করে। তো আমরা কিন্তু উল্টোটা করি। উল্টোটা আমাদেরটা বলা যাবে না, দুটাই একই রকম, বাট ম্যাক্সিমাম উইথ দিয়ে করলে কি হয়, রেসপন্সিভটা ইজি করাটা ইজি হয়। আর বুটস্ট্র্যাপ ওরা যেভাবে কাজ করেছে করুক, কারণ আমরা কিন্তু কন্টেইনার এবং কলামের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কাজ করব না। কন্টেইনার এবং কলামের ক্ষেত্রে কিন্তু আমরা রেসপন্সিভের জন্য মিডিয়া করিতে কোনো কাজ করি না, কারণ ওরা করে দেয়, ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে দেয় কলাম কীভাবে ডিভাইড হবে। কিন্তু ভিতরে আমরা যখন সাইজ ছোটো করবো তখন আমরা কিন্তু প্যাডিং মার্জিনও কমাতে হয়, ইমেজের সাইজ কমাতে হয়, লোগোর সাইজ কমাতে হয়, তারপর হচ্ছে টেক্সটের ফন্ট সাইজ কমাতে হয়, তখন আমরা ম্যাক্স উইথ দিয়ে করবো। ওটা আমাদের কাস্টম সিএসএস ডিপেন্ড করে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা কম্পোনেন্টসে ঢুকি, আমরা প্র্যাকটিক্যালটা দেখি, মেনটেন করব। ন্যাপ বারে যাই। ন্যাপ বারে আমরা যদি দেখি মেনুর কনসেপ্টটা যদি ক্লিয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কী হচ্ছে। এখানে দেখবেন ইউএল আছে, এই এতটুকু অংশ, এটাকে আমরা লিখি। তো আমি এটা লিখবো কীভাবে, এখানে যদি আমি বলি ইউএল, তারপর এখানে আমি একটু ভেঙে ভেঙে লিখতেছি, আমি এখানে বলবো ন্যাপ বার ন্যাপ, জেনুইনলি এই ক্লাসটা আমার কাজ করবে। তো আমি এখানে এলআই দিব, অ্যাঙ্কর ট্যাগ দিব, এটা তো আমরা বুঝি। তাহলে আমি এখানে বলবো হোম, তারপর এইভাবে কপি পেস্ট দিলাম। এটা দেওয়ার পরে আমি রান করলাম, মেনুগুলো এইভাবে আসছে, তার মানে কি সাজানো গুছানো নাই। সো এই জায়গাটায় কী করব, ন্যাপ বার ন্যাপ দিলেও কাজ করে না। তাহলে আমরা এখানে আবার তাকান, ন্যাপ বার ন্যাপ দেওয়ার পর তারা কিন্তু এই জিনিসগুলো দিয়েছে, ইউএলের মধ্যে এটা দেওয়ার পরেও কাজ করছে না, তার মানে ন্যাপ বার ন্যাপ ডিরেক্ট কোনো কাজ করে না। ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, আপনি দেখবেন ন্যাপ বার ন্যাপ ফ্লেক্সের কাজ করে, কিন্তু কলাম ওয়াইজ এইখানটায় কলাম ওয়াইজ কাজ করছে। যদি আমি এটা তুলে দিই তাহলে কিন্তু সে অ্যালাইন হয়ে যাবে, কারণ ফ্লেক্স করা আছে। এটা তো অন্তত বুঝেছি, কলামের কারণে নিচে নিচে এসেছে। আমরা যারা পোফো করেছিলাম, পোফো প্রজেক্টটা, সেটা হয়তো বুঝেছেন যে এখানে এইভাবে দেওয়া যায়। এটা হচ্ছে রেসপন্সিভের জন্য গাইস, কিন্তু আমি যখন বড় ডিভাইসের জন্য করব তখন আমি কী করব, এখানটা লক্ষ্য করবেন ন্যাপ বার কলাপস দেওয়া আছে এবং উপরে দেখেন এলজি দেওয়া আছে। মূলত এটা দিয়ে কিন্তু রেসপন্সিভ মেনটেন হয়।
আমি যদি একটু ডিটেইলে যাই তাহলে হয়তো আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি এইখানটায় এমআর অটো, এমবি অটো এগুলো বলেছে, এগুলো হচ্ছে ভিতরে ন্যাপ আইটেম, ন্যাপ লিঙ্ক এগুলো আমরা ইউজ করি। কী কী ইউজ করবো, এই যে এগুলোতে এলআইতে কী করবো, ন্যাপ আইটেম, মানে আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি এগুলো আসলে কাজ কী। ন্যাপ আইটেম, আর এখানে ক্লাস দেবো একটা ন্যাপ লিঙ্ক, এইভাবে আসবে। তার আমি একটু এইভাবে লিখছি কারণ কন্টেন্টটা কম তো। রিলোড যদি দেন তাহলে কী হবে, একটু অ্যালাইন হচ্ছে, কালার চেঞ্জ হয়নি অ্যাকচুয়ালি। তো এই পুরো জিনিসটাকে যদি আমি একটা ডিভের মধ্যে রাখি, ন্যাপ ন্যাপ নামে একটা ট্যাগের মধ্যে রাখি, আমি এরকম রাখলাম। তো আমি যদি এর ভিতরে রাখি তাহলে কিন্তু জিনিসটাকে আরেকটু সাজানো যাবে। আমি এরকম দিলাম। এই ন্যাপে আমরা কী কী দিব, ক্লাস দেন একটা, বলেন ন্যাপ বার। দেন আমি যদি রিলোড দিই তাহলে দেখেন একটু 19-20 হয়ে গেল। এখানটা তাকে ন্যাপ বার দেওয়া এবং ন্যাপ বার এক্সপ্যান্ড এলজি, এটা যদি দেন তাহলে দেখবেন রেসপন্সিভের একটা পার্ট তৈরি হচ্ছে। যদি আমি এটা দেই তাহলে রিলোড যদি দেন তাহলে দেখবেন অ্যালাইন হয়ে গেছে। তাহলে এটা হলো। এখন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ঘটনা কী ঘটে, এটা দেওয়ার কারণে এলজি নো র্যাপ এবং দেখেন জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট। যদি এই অবস্থায় ন্যাপ বারে কল করি, মনে আছে ন্যাপ বারে আমরা ডিরেক্টরি কলাম দিয়েছিলাম, কিন্তু দেখেন এখানে বলছে 992 পিক্সেলের উপরে এটার জন্য রো হয়ে থাকে। মানে ওই ন্যাপ বার এক্সপ্যান্ড এলজি কী করে, আমাকে এটা কন্ট্রোল করছে আমি ফ্লেক্স ডিরেক্টরি বা ডিরেকশন রো হবে নাকি কলাম হবে। এখন এলজির জায়গায় যদি এসএম দিই তাহলে সেভাবে আসবে, যদি আমি এক্সেল দিই তাহলে সেভাবে আসবে। মানে আমি এটাকে কন্ট্রোল করছি কোন ডিভাইস থেকে সে নিচে নিচে আসবে, কারণ এটা ন্যাপ বারের জন্য করা হচ্ছে, অর্থাৎ ক্লিক করলে যেন নিচে ন্যাপ বার আসে। এখন এটা আরও একটু ডিজাইন করব, আমরা এখানে বলবো ন্যাপ বার, যদি আমি বলি লাইট LIGST, ন্যাপ বার লাইট যদি দিই তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে কালারিং করা। রিলোড দেন, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, এখানে বলবো বিজি ডার্ক, যদি আমি দিই তাহলে আমি বিজি ডার্ক পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো এই লাইটটার জায়গায় ডার্ক দিব, তার মানে বোঝাচ্ছে ন্যাপ বার মেনুতে, ডার্ক মেনুতে কালার হবে লাইট, এটা বোঝাচ্ছে। বুঝতে পারছি, এই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে। এখন মেনুটাকে আমি কোথায় দিব, ডানে দিব নাকি মাঝখানে দেব। তো যদি আমি এখানে যাই, এখানে আমি বলবো এম অটো, এই যেটা আমি কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি কোন ক্লাস কোথায় কাজ করে। এখানটা এলোমেলো করার কিছু নাই। ওরা যখন ন্যাপ বা ডার্ক দেয় এর মানে হচ্ছে ডার্ক এরিয়াতে এই কন্টেন্টটা লাইট হবে, অর্থাৎ হোয়াইট হবে, সেটা কিন্তু করা হচ্ছে। ডার্কে এটা জাস্ট ফুটে ওঠে। ডার্ক বলতে এমন না যে ডার্কেই ফুটবে। আপনি যদি এখানে বলেন যে ড্যাঞ্জার, মানে কি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ড্যাঞ্জার, কিন্তু ন্যাপ বা ডার্ক এটার কাজ হচ্ছে শুধুমাত্র টেক্সটের কালার চেঞ্জ করা, আর এর কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। টেক্সট হোয়াইট ইউজ করতে পারেন, আপনাকে টেক্সট হোয়াইট ইউজ করতে, আপনি যদি চান ইউজ করেন, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। কিন্তু বিভিন্ন সময় দেখেন বিজি ড্যাঞ্জার দিচ্ছি না, যখন আপনি বাটন তৈরি করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা বাটন তৈরি করবেন, তখন কিন্তু বিজি ড্যাঞ্জার দেওয়া যায় না, তখন বিটিএন ড্যাঞ্জার দিতে হয়, যাতে শেপটা বাটনের মতো লাগে। একই জিনিস জাস্ট আলাদা আলাদা, এখানেও তাই। ন্যাপবার ডার্ক দেওয়া হচ্ছে অন্ধকারের ভিতরে কালারটার জন্য লাইট হয়, আর টেক্সট হোয়াইট যদি দেন তাতেও কাজ করবে, রাইট। রিলোড দেন, কাজ করে, করে না, কারণ এখানে টেক্সট হোয়াইট কাজই করবে না। কারণ টেক্সট হোয়াইট নর্মালি কাজ করবে, বাট এই জায়গাটা কাজ করবে না। যদি আপনি টেক্সট হোয়াইট কাজ করাতে চান তাহলে আপনি অ্যাঙ্কর ট্যাগে পুশ করতে হবে, অ্যাঙ্কর ট্যাগে পুশ করতে হবে এইভাবে, তাহলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। রিলোড। টেক্সট হোয়াইট মানে কি, টেক্সট হোয়াইট মানে হচ্ছে টেক্সটের কালার হবে হোয়াইট। এখন আপনি বুঝতেছেন কোথায় কোথায় ইউজ করবেন, এটা কিভাবে বলি আমি, এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে। না না, আপনি এতদিনের কথা কেন বলছেন, না না এতদিনের কথা কেন বলছেন, অমুক দিন এটা শিখছি আজকে কেন এটা শিখতেছি, এই কোশ্চেনের অ্যান্সার নাই কি। আমি বুঝছি আপনি কি করতেছেন, আপনি মাইন্ডে সেট করে রাখছেন অমুক দিন এটা করছি এখন কেন এটা শিখতেছি, মানে আপনি এটা নিতে পারতেছেন না, মেনে নিতে পারতেছেন না। আপনি মেনে নিতে পারতেছেন না আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে প্রেম করে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। সো আপনাকে একটু অভ্যেস করতে হবে আপনার এই, মানে এগুলো নিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে যদি টেক্সট হোয়াইট দিই, অ্যাঙ্কর ট্যাগ কখনো প্যারেন্টে যদি কালার দেন ও নিবে না, অ্যাঙ্কর ট্যাগেই কালার ডিফাইন করতে হয়। উইথাউট উইথাউট কোডিং আমি জাস্ট ক্লাস দিয়ে করছি। এখন আমি বারবার না দিয়ে এখানে যদি আমি একবারে দিয়ে দিই তাহলে আমার কি হচ্ছে, নিচ পর্যন্ত নেস্টেড করে এটা সিএসএস করে দেওয়া আছে,
তো আমার এত হ্যাসেল নেওয়ার কি দরকার? এটা আমি উপরের দিকে দেই। এটা টেক্সট হোয়াইট দিয়ে কাজ করবে না, কারণ অ্যাঙ্কর ট্যাগ এইটাকে দিয়ে নেস্টেড করা হয়নি, নেস্টেড করা হয়েছে একে দিয়ে। এখন আমি এটাকে কপি করি, কপি করার পর আমি যদি বুটস্ট্র্যাপে যাই, তাহলে দেখেন নেভার ব্র্যান্ড কালার হোয়াইট, মানে হচ্ছে লোগোর কালার। তারপরে দেখেন নেভার ব্র্যান্ডের হোভার এফেক্ট দেওয়া হয়েছে, এই যে দেখেন ন্যাফলিঙ্ক কালার দেওয়া হয়েছে এটা। তার মানে কালারটা ডিফাইন করে দেওয়া হয়েছে ওইটাকে নেস্টেড করে। এখন আপনি যদি মনে করেন ডার্ক কেন আমার মাথায় ঢুকতেছে না, তাহলে আপনি লাইট করে দেন, আপনি কাস্টমাইজ করেন। এমন না যে বুটস্ট্র্যাপেরটা না বুঝলে আপনার ওইটা পরে থাকতে হবে। আপনি কাস্টমাইজ, আপনি বাদ দেন, আপনি এটা বাদ দেন, দিয়েন না। আমার ভালো লাগতেছে না, আমার মাথা ঘোরে, এটা দিব না আমি। কিন্তু আমি কালার চেঞ্জ করতে চাই, আর এটাকে আমি ডার্ক করে দিই, এটাকে আমি ডার্ক করে দিই। এখন আমি কালার চেঞ্জ করব, ইন্সপার্ট এলিমেন্ট করেন, অ্যাঙ্করটাকে ধরেন, দেখেন কোথাও কালার নাই। বাট এখানে কিন্তু ন্যাপ বার ন্যাভ লিঙ্ক দেওয়া আছে, এটা তো বুটস্ট্র্যাপ থেকে আসে। আমি এখানে বলবো কালার, যেহেতু কালার নাই আমার ইচ্ছে মতো আমি কালার দিই, শেষ। এখন আপনি ইচ্ছে মতো ফন্ট সাইজ বানান, ম্যানুয়াল কাজ কিন্তু করতেই হবে, করেন। আমি এখানে 20 দিলাম, ইচ্ছে ফন্ট ওয়েট দিই। বুটস্ট্র্যাপ কিন্তু বাই ডিফল্ট একটা ফন্ট দিয়ে রাখে, আমি এরকম দিলাম। তাহলে এই জিনিসগুলো আমার কাস্টম সিএসএসে অ্যাড করব, যতটুকু আমি পারবো করার জন্য অ্যাড করি। এগুলো তো আমার কাজ করবে না, তাহলে এইটা লিঙ্ক দিয়ে দিই, তাহলে তো হয়ে যায়, আমার তো এখানে দিতে হচ্ছে না। সো এটা লিঙ্ক করবো হচ্ছে এখানে, এখানে আমি বলবো স্টাইল, ডান। আমি কাস্টম সিএসএ করতেই চাই নাই, ওকে আমি এটা দিলাম। এখন যদি আমার মেনুটা এখানে তো এল যদি দেই, মানে মার্জিন লেফট অটো, তাহলে কি ডানে যাবে না? ডানে চলে যায়। কিন্তু এত ডানে যাবে কেন? ও কন্টেনারের মধ্যে থাকবে। তাহলে আমরা কী করব, এই পোর্শনটুকু কাট করি, এখানে আমি একটা ডিপ দিব, কন্টেনার দিব, যেটা বুটস্ট্র্যাপ করে, এর ভিতরে আমি এটাকে অ্যাড করে দেবো। তাহলে কী হচ্ছে, একটা কন্টেনারের মধ্যে আসতেছে, এবং কালারটা কিন্তু এই যে কালারটা যে দেওয়া আছে বিজিটা, সে কিন্তু 100% উইথ থাকবে, কারণ এখানে কিন্তু কোনো উইথ দেওয়া হয়নি, কিন্তু কন্টেন্টটা ভিতরে আসবে। আর বামে কি লোগো অ্যাড করতে হয় না? লোগোটা কিন্তু ইউএলের ভিতর থেকে দেয় না, এটা বাইরে দেয়, এখানটায় দেয়, এই জায়গাটায় দেয়। তাহলে আমি কি করব, এখানে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে এবং বলতে হবে ন্যাপবার ব্র্যান্ড, এই নামে একটা ক্লাস আছে, ন্যাপবার ব্র্যান্ড। দেওয়ার পর আমি এখানে বলবো লোগো, আমার ইচ্ছে আমি যা ইচ্ছে দিতে পারি। এবার যদি আমি রিলোড দিই, দেখেন ও অটোমেটিকলি বামে অ্যাড হবে। এবার আপনি কোড দেখেন, দেখেন অ্যাঙ্কর ট্যাগ ন্যাপবার ব্র্যান্ড এবং কন্টেনার ফ্লুইড অথবা কন্টেনারের মধ্যে দিচ্ছি। কন্টেনার ফ্লুইড হলে কী হবে, এখানে কন্টেনার ফ্লুইড যদি দিই তাহলে কী হচ্ছে, যদি আমি কন্টেনার ফ্লুইড ইউজ করি, কন্টেনার কী করে নির্দিষ্ট উইথের মধ্যে থাকে, আর কন্টেনার ফ্লুইড 100% উইথ জুড়ে নিয়ে যায়। এবং কন্টেনার ফ্লুইডের যে কাজটা সেটা হচ্ছে সে ডানে বামে একটু প্যাডিং করে রাখে। এটা কিভাবে বুঝবো, এই যে এখান থেকে প্যাডিং করে রাখে লেফট রাইট। তো 15 পিক্সেল করে, যদি আপনি এটা না দেন তবু কিন্তু 100% উইথ হবে, কিন্তু প্রবলেম হচ্ছে অ্যালাইনমেন্টটা পারফেক্ট হবে না, এরকম হয়ে যাবে। তো আমাকে এটা কন্ট্রোল করতে হবে, তাই না, সাজাতে হবে। এই জন্য আমাকে কন্টেনার অথবা কন্টেনার ফ্লুইডের মাধ্যমে এই কাজটা করতে হবে। আমি এটা এইভাবে দিই, কন্টেনার দিই, তাহলে জিনিসটা অ্যালাইন হয়ে গেল। এখন মনে আছে যে আমরা এখানে ন্যাপবার ডার্ক দিয়েছিলাম। ন্যাপবার ডার্ক দিলে আর একটা সুবিধা পাবে, সেটা হচ্ছে যদি আপনি ন্যাপবার ডার্ক দেন, এটা দিয়ে কিন্তু নেস্টেড করে লোগোর কালারও চেঞ্জ করা আছে হোয়াইট। তার মানে কি আমার একবারে দুটো কাজ হয়ে যেত, তাহলে আমার এটা আর দিতেই হতো না, এই কালারটা দিতেই হতো না। তো ডাবল ডাবল কাজ হলো, দেখেন ও কিন্তু আবার এরকম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কারণ এইটাকে নেস্টেড করা হয়েছে যে, মানে এটা ইউজ করা হয়েছে এই জন্য। যদি আপনি লোগো ইমেজ আকারে দেন, তাহলে তো আমার টেক্সটের জন্য কালার চেঞ্জ করার দরকার হচ্ছে না। এই জায়গাটা আমরা ইমেজকে কল করব, কালার চেঞ্জ করবো ইমেজেস দিয়ে, তাই না, এটা এইভাবে করব। এখানে আমরা অল্টারনেটিভলি বলবো লোগো, দ্যাটস ইট। আর ইমেজ দেয়নি, ইমেজ আমরা পরে দেবো। এই অংশটুকু ডান, রাইট। এবার আমি রিলোড দিই, এবার একটা নতুন জিনিস দেখবেন। মনে আছে আমরা এলজি করেছিলাম ডিভাইস ছোট করার জন্য, একটু আসেন এর দিক। এলজি লার্জ ডিভাইসের পর যখন লার্জ ডিভাইসের থেকে ছোট হবে, কেন এটা বলছি, এই যে লার্জ ডিভাইস এটার যখন ছোট হবে তখন কী হবে, এই মেনুটা নিচে নিচে আসবে ভার্টিক্যালি, এরকম হয়ে যাবে। কিন্তু এটা তখন হবে যখন আমি একটা বার মেনটেন করব, বারটা যদি ক্লিক করি তখন মেনুটা বের হবে, এরকমই তো আমরা দেখেছি। তো এটা করার জন্য যেটা করতে হবে, এই পোর্শনটুকু কলাপসের মধ্যে অ্যাড করতে হবে, অর্থাৎ কাট করি, কাট করার পর এখানে ডিপ দিব, এর ভিতরে এটা অ্যাড করব। আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো এই জায়গাটা কী করব, কলাপসিং করব। কলাপস মানে কি,
কলাপস মানে হচ্ছে আপনি ক্লিক করলে বড় হবে, ক্লিক করলে আবার ছোট হবে। যেমন দোকানে যেরকম ওই যে শাটার নামায় না, একটু টান মারে নিচে নামে, আবার উপরে আবার টান মারলে উপরে চলে যায়, ওই কলাপসিং ওটা ওই কাজটা করে। তো কলাপসিংয়ের মতো কাজটা যদি করতে চাই, আমাদের এই যে এখানে কলাপস, ন্যাববার কলাপস, এই দুটো অ্যাড করতে হবে। এই দুটোকে অ্যাড করবো হচ্ছে এখানে। দুটোর দুই দুই রকমের কাজ আছে। তো কাজগুলো দেখি, ইন্সপায়ার ডেমো করে বুঝবেন। কোনো চেঞ্জ এখন হবে না, এখানে দেখেন আর পাবেন না। কেন পাবেন না? ওই কলাপস দিয়ে তাকে ডিসেবল করে দেওয়া হয়েছে, দেখেন নান করে দেওয়া হয়েছে। তো আমি যদি এটাকে ওপেন করি, দেখেন ন্যাববার কলাপসে অ্যালাইন সেন্টার উইথ দেওয়া আছে। ন্যাববার কলাপসের কাজ হচ্ছে এটা, কিন্তু কলাপসের কাজ হচ্ছে যে নান করে দেওয়া। তাই দেখেন নিচে নিচে এইভাবে আসলো। তার মানে কি, এই কলাপসের কাজ হচ্ছে ডিসপ্লে নান করে দেওয়া। বাই ডিফল্ট নান থাকবে, বাট যখন বড় ডিভাইসে যাবে তখন দেখবেন ওই কলাপসটাকে নেস্টেড করে বলা হচ্ছে যে ডিসপ্লে ফ্লেক্স। তার মানে কি নানটা আর কাজ করবে না। বুঝতে পারছেন? মানে ও অটোমেটিক্যালি কাজ করবে। এখন কথা হচ্ছে ছোটো করলে মেনু নাই, কিন্তু এখানে একটা এমন একটা জিনিস করতে হবে যেটা দিয়ে ক্লিক করলে মেনুটা বের হয়। এটাকে বলা হয় ন্যাব বার। ন্যাব বার মূলত এখান থেকে শুরু, অর্থাৎ এই যে বাটনটা আছেন এটাকে ইউজ করতে হবে। এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, ডিজাইনের জন্য যে কোনো জায়গায় দিতে, আপনি উপরেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, তবে ওর সিস্টেম অনুযায়ী নিচে দেওয়াটা বেটার। এখানে দিয়ে দিলাম। এখানে অনেক কিছু দেয়া আছে, এত কিছু লাগে না। টাইপ বাটন এটা না দিলেও চলে, নাম্বার টগলা দিতে পারেন, এরিয়া কন্ট্রোল সেগুলো না দিলেও চলে, এক্সপ্যান্ডেড দিতে হবে, এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে এরিয়া লেভেল এগুলো না দিলেও চলবে, এমন না যেগুলো দিতেই হবে। সো এইটাকে আমি একটু ট্যাবে ক্লিক করি। ওকে, এইটার মানে হচ্ছে এটার মাধ্যমে কিন্তু একটা বার আসে। বার বলতে একটা ডিজাইন আছে, আপনারা অলরেডি দেখেছেন। তো ওই ডিজাইনটা পাবো। আর এখানে একটা আইডি কল করা আছে। তো এইটা আমি বলবো যে মেনু, মেনু নামে একটা আইডি কল করি। ডাটা টার্গেট মেনু হ্যাশট্যাগ দেওয়া, তার মানে কি আইডিকে কল করা। এই মেনুটাকে এর পাশে আইডি হিসেবে কল করব। তাহলে কি হবে, এই বাটনের সাথে এর একটা কানেকশন তৈরি হবে। আমরা যেরকম ল্যান্ডিং পেজে মেনুতে ক্লিক করলে কি করি, অন্য একটা সেকশনে যায় না অ্যানিমেটেড হয়ে, সেই কাজটাই করা হচ্ছে। এবার আমি যদি রিলোড দিই তাহলে কোনো চেঞ্জ নেই, বা ছোটো করলে দেখবেন এইখানটায় একটা বার আসার কথা, এই যে। কিন্তু কাজ করে, ক্লিক করলে কাজ করে, করে না। আমি কিছু জিনিস কিন্তু ডিলিট করে দিয়েছি, মনে আছে? হয়তো ওগুলোর কারণে প্রবলেম হচ্ছে। আগে আমি না দিলেও কাজ করতো, বাট এখন মনে হয় এগুলো ম্যান্ডেটারি, দিতেই হবে। আমি এটাকে আবার কপি পেস্ট করি, করার পর এটাকে আমি আবার প্লেস করি। যেটা আমি ডিলিট করে দিই সেটা আমি ডিলিট করব না। আর মেনুটাকে এখানে অ্যাড করি, এখানেও অ্যাড করি। এই যে আমরা কন্ট্রোল আছে না, এটা ডিলিট করে দিয়েছি, এটা রাখা উচিত ছিল, ফলসটা আমরা ছিল। ওকে, বাকি সব কিছু রাখি, ডিলিট করার দরকার নেই। আগে কিছু জিনিস আছে ওগুলো না দিলেও কাজ করতো, এখন হয়তো ম্যান্ডেটারি করেছে। রিলোড দেই, এবার আমি ছোটো করি, তাহলে দেখেন এখানে একটা বার চলে আসার কথা, এই যে ক্লিক করলে আসার কথা, আসে। অ্যাকচুয়ালি প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা কি? প্রবলেমটা বের করার আগে আমরা একটু চেক করি যে আসলে উপরে যা যা দেওয়ার সেটা আমরা দিয়েছি কিনা। ন্যাববার এক্সপ্যান্ড, ন্যাববার লাইট, তারপর হচ্ছে ন্যাববার টগল, এটা দিয়েছি। কলাপসে কাজ করেছি, আইডি কল করেছি, এভরিথিং ডান। প্রবলেম হচ্ছে মেনুতে, সরি, এই যে জাভা স্ক্রিপ্টের প্রবলেম। তো জাভা স্ক্রিপ্ট যদি প্রবলেম, আমরা জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি কল করা হয়নি, এখানে ইন্সপেক্ট করেন, তাহলে আপনি দেখবেন একটা ইরোর আসছে। কনসোলে যাবেন, ইরোটা দেখতে পাবেন। কি বলছে? বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস ইরোর ফাইল নট ফাউন্ড, ক্লাস 9। তাহলে আমরা যেটা করব, ব্যাকে আসেন, জেএস ফোল্ডারে যান, বুটস্ট্র্যাপ মিন ডট জেএস, এখানে বুটস্ট্র্যাপ বান্ডেল মিন ডট জেএস, আমরা এখানে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস কল করি। এবার যদি রিলোড দিই, ইন্সপেক্ট করেন, দেখেন এখন কোনো ইরোর নাই, মানে ফাইলটা পাচ্ছিল না। এবার এখানে যদি ক্লিক করেন আসে, তাহলে মেনুটা কাজ করছে। এবার আমি একটা লোগো অ্যাড করব। লোগোটা আমি ভিতর থেকে নিয়ে আসি, এখানে একটা লোগো ছিল, এই যে এই লোগোটা, এটাকে আমি কাট করি, কপি করলাম, করার পর ব্যাকে যাই, ইমেজেস ফোল্ডারের মধ্যে অ্যাড করে দিই, নাট পিএনজি। এই লোগোটাকে আমরা অ্যাড করব ডিরেক্টরি এখানে। এখন আমি যদি ওয়েবসাইটটা রান করি, রিলোড, আমরা লোগো পাচ্ছি অনেক বড়। তো লোগোটার কালার এবং লোগোটার উইথ ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এখানে লোগোর উইথ দিব হচ্ছে 1
বা আরও একটু বড় করতে পারেন, বাট এই ক্ষেত্রে এটা বেটার, 100 পিক্সেল বেটার। তো আমরা ন্যাববার ব্র্যান্ডকে নেস্টেড করি ইমেজের উইথ কমাবো। তাহলে এখানে কাস্টম একটু সিএসএস করতে হবে, ন্যাববার ব্র্যান্ডকে ধরে ইমেজকে ধরে আমরা বলবো যে উইথ 100 পিক্সেল। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। রিলোড দিলে এইভাবে আসবে। এখন কন্টেন্টটা আসলে ভার্টিক্যালি অ্যালাইন হয়েছে কিনা, অলমোস্ট ডান হয়েছে, এটা বাই ডিফল্ট করা থাকে। ন্যাববারটা কাস্টমাইজ করার জন্য আমি যদি ছোট করি, এখানে কিন্তু বারটা আসেনি, এখানে একটা বার আসার কথা, হয়তো আসছে কিন্তু কালারের কারণে বোঝা যাচ্ছে না। এটাকে আমরা কাস্টমাইজ করব। তার আগে আমি দেখি আসলে কি হচ্ছে। ইন্সপেক্টমেন্ট করেন, এইখানটায় এই ক্লাসের থ্রুতে এখানে দেখবে একটা ইমেজ কল করা হয়, বাট সামহাও এটা দেখাচ্ছে না। তো যদি না দেখিয়ে থাকে, হয়তো সার্ভার লিঙ্ক দিলে হয়তো পেতো, তাহলে আমরা এটাকে ম্যানুয়ালি বানাবো। অর্থাৎ এই স্প্যানটাকে, এগুলো ক্লাসগুলো তুলে ফেলি, তোলার পর কপি পেস্ট করি 3 বার, অ্যান্ড বাটনটাকে ইনস্টেট করে, অর্থাৎ ন্যাববার টগলার ইনস্টেট করে এই স্প্যানগুলোকে কল করি। তাহলে আমি ম্যানুয়ালি এটা বানাবো। ন্যাববার টগলারকে কল করবো প্রথমত, ডট দিয়ে আমি স্প্যানকে কল করি, ডান। এবার আমি রিলোড দিই। নর্মালি কিন্তু দেখতে পাবেন না, একটু কষ্ট হবে খুঁজতে। এই যে ধরছে, কিন্তু ভিতরে কিছু নাই। তো এটাকে এখন কাস্টমাইজ করি, একটু ছোটো করে দেখাচ্ছি, নাহলে আবার বড় করলে তো পাবেন না। তো আমি এইখানটা ক্লিক করি, করার পর এই ন্যাববার টগল, এটা কিন্তু আমার কোড, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, দিয়ে রাখলাম। স্প্যানে যান, স্প্যানে আমি একটা উইথ দিব সাপোজ 100%, অ্যান্ড হাইট দিব হচ্ছে 10 পিক্সেল। ডিসপ্লে ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, যদি চান হোয়াইট দিবেন। তো ডিসপ্লে ব্লক করার কারণে কালারটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানটায় ক্লিক করে আমরা এই কালারটা নেব, আর এই কালারটা তুলে ফেলেন। কালার আসে, যদি কালার না আসে ডিসপ্লে ব্লক করার পরেও, উইথ দিয়েছি 100%, ওকে। এই জিনিসটাতে আমরা উইথ দিইনি, আমরা শুধুমাত্র প্যাডিং দিয়েই করা হয়েছে। এখানে আমরা একটা উইথ দিব, তাহলে কিন্তু পারফেক্টলি পাবে। এবার পায়, দেখেন তো কালারটা। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, কিন্তু এই যে দেখেন বাই ডিফল্ট একটা উইথ দেওয়া আছে, এই উইথের কারণে প্রবলেমটা হয়। আমি এটাকে অ্যাড করব, কিন্তু আমরা কোনো উইথ দিব না, তাহলে চলে যায়। এবং এই কালারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে বুঝতে পারে আসলে কি হচ্ছে। একটা বাই ডিফল্ট বর্ডারও থাকে, বর্ডার আমরা বলবো 0, কোনো বর্ডারও দেবো না। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যানুয়ালি করছি, আমরা ম্যানুয়াল করার চেষ্টা করছি। এখানটায় আমরা হাইট দিয়েছি, হাইটটা আমি একটু কমাবো, অ্যান্ড উপরে নিচে আমরা মার্জিন করব। তাহলে মার্জিন করেন 0 পিক্সেল, তার একটা স্পেস তৈরি হচ্ছে, এবং ডানে বামে 3 পিক্সেল, ডানে বামে 0, তার একটা স্পেস তৈরি হবে, এবং রেডিয়াস করা আছে আবার। তো আমি এটাকেও বন্ধ করি, বর্ডার রেডিয়াস করে দেবো হচ্ছে 0। কাজ করে? কাজ করে না। তাহলে আমি এখানে ইম্পর্টেন্ট দেন, তবুও কাজ করে না। বর্ডার রেডিয়াস তো কাজ করার কথা, এই যে বর্ডার রেডিয়াস 0 পয়েন্ট, আমারটাকে দেখাচ্ছে অ্যাক্টিভ, সামহাও প্রবলেম হচ্ছে। ও সরি, আমি এখানে দিছি কেন, এটা তো এখানে হবে না, এটা হবে হচ্ছে বাটনে। বাটনে আমরা কাস্টম সিএসএস করব এই জায়গাটায়। এবার ঠিক আছে, প্যাডিংটাই ঘুরে ফেলে আসলো। এখানে আমি বলবো বর্ডার রেডিয়াস এবং 0 দিব, এবার ঠিক আছে। কিন্তু এটা উইথ দিব হচ্ছে সাপোজ 100 পিক্সেল। উপরেটা তো দিয়েছি কিন্তু কাজ করেনি। 100 মনে হয় অনেক বড়, বুঝতে পারছি 100 অনেক বড়। তাহলে আমি 50 দিয়ে রাখি, 50 পিক্সেল, এবং ওইটাকে আমরা 100% করে এগুলোকে বলা হচ্ছে 100%। আই হোপ যে বুঝতে পেরেছেন। তাহলে আমার যতটুকু কাজ, এখানে ক্লিক করে ওই কোডগুলোকে কপি করে আমরা এখানে পেস্ট করি। আমি কি করলাম, আমাকে দেখতে হবে যে আমি style.css এর মধ্যে কোডগুলো করেছি কিনা, এবং ওখানে ক্লিক করে কোডগুলো নিয়ে আমি এখানে বসাই দিলাম। যেটা নিচ্ছি না সেটা আমরা বাদ দিই, রিলোড দিই, অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড কালার যে দিয়েছি এটা আমরা তুলে ফেলি। তাহলে নর্মালি আমরা এরকম একটা বাটন পাবো। তো ক্লিক করলে কিন্তু এরকম আসতেছে। এবার এইখানটায় উপরে নিচে স্পেসটা একটু বাড়াবো, তাহলে আমি হাইটটা একটু কমাই, অ্যান্ড উপরে নিচে এই স্পেসটা আর একটু বাড়াই দিই, যদি চান এরকম রাখতে পারি। তাহলে মনে হচ্ছে না যে উইডটা একটু কমানো উচিত, তাহলে দেখতে ভালো লাগবে। লাইক দিস 40 করি, আর এখানে আমরা 10 পিক্সেল করছি, লাইক দিস।
বা আর একটু বাড়া দিই, তাহলে ওখানে আমরা করলাম 40, তাহলে এতটুকু কপি করে এই যেটা বসে দেন, আর এখানে আমরা বলবো 40, তাই দেখতে সুন্দর লাগবে। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ক্লিক করলে একটা বর্ডার আসে, এটাকে বলা হয় ফোকাস। তো এখানে ক্লিক করার পর যদি আমি ফোকাসে ক্লিক করি, দেখেন বর্ডারটা দেখতে পাচ্ছি। তো এখানে বর্ডারটা আসে বাই ডিফল্ট এই যে ফোকাস থেকে শ্যাডোটার মাধ্যমে আসে। তো এই অংশটুকু কপি করেন, এতটুকু পোর্শন কপি করার পর বর্ডারটাকে আমরা অ্যাভয়েড করব, নিচের দিকে এটা পেস্ট করেন, সবই নান করা আছে, শুধুমাত্র এই জায়গাটায় 0 করে দেন, দ্যাটস ইট, আর লাগবে না কিছু। এগুলো বাদ দিলেও সমস্যা নেই। যদি এখন রিলোড দিই, ক্লিক করেন, এখন কিন্তু নাই। এখানে যদি আরও কিছু ডিজাইন করেন, যেমন উইথ কম বেশি হবে, উইথটা কম হবে বেশি হবে, যদি এরকম করতে চান সেটাও কিন্তু করা যেতে পারে। তখন আমাকে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড করতে হবে। এগুলো কিন্তু ম্যানুয়াল কোড, বুটস্ট্র্যাপে কম্পোনেন্টসে এখন ঢুকিয়েই নাই। তাহলে স্প্যানগুলোকে আমি যদি নিচের দিকে কল করি, সেকেন্ড ব্র্যাকেট দিই, এইখানটায় স্প্যানের প্রথম চাইল্ড দেব ফার্স্ট চাইল্ড, এইভাবে করি ফার্স্ট চাইল্ড, অলরেডি আপনারা নোন এগুলোতে। এবার আমি বলবো লাস্ট চাইল্ড, তাহলে বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। আমি এখানে বলবো লাস্ট চাইল্ড, এভাবে দিলাম। এবার যদি আমি রিলোড দিই, তাহলে এটা উইথ কম বেশি করব। এই উইথটা আমি এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডের উইথটা এখানে 100% দেওয়া আছে, ওই অনুযায়ী আমি এটা কমাবো। আমি এখানে দিব হচ্ছে লাইক এরকম দিচ্ছি, আর নিচেরটাতে দিব হচ্ছে লাইক দিস। কিন্তু এটা কখন মাউস যখন উপরে রাখবো তখন কী হবে, সে বড় হবে। তো ওইটা করার জন্য স্ক্রোল করি, সরি এটাকে কপি করে এখানে রিপ্লেস করি। দেন এই জায়গাটায় ন্যাববার টগলার না, ন্যাববার টগলারে যখন ফোকাস হবে অথবা হোবার হবে, হোবার যখন হবে তখন স্প্যানে উইথগুলো 100% হবে সবগুলোই, লাইক দিস। কিন্তু এটা ধীরে ধীরে করার জন্য ট্রানজিশন দিব এখানে, ডিউরেশন 0.3s, ডান। এবার যদি রিলোড দেই, মাউস রাখেন, দেখেন বড় হচ্ছে। আবার যদি মনে করেন যে মাউস রাখলে এরা দুজন বড় হচ্ছে, এ ছোট হবে, সেটা করতে পারেন। হোভার এফেক্ট দিয়ে মিডিল চাইল্ডটাকে ধরে আপনি ছোট করতে পারেন। মানে এই জিনিসগুলো কিন্তু কমন জিনিস, এগুলো আসবে আস্তে আস্তে। আর এখানটায় এর উপরে নিচে কোনো গ্যাপ নাই, এখানে একটু গ্যাপ আছে, আর এই জায়গায় একটু গ্যাপ আছে। উপরে নিচে যে গ্যাপটা সেটা আমরা 0 করে দিই, লাইক দিস। এবং নিচের দিকে একটা স্পেস আছে, সেটা আমরা 0 করে দিই। অর্থাৎ ন্যাববারে যে সিএসএসগুলো সেটাকে আমরা মডিফাই করলাম, এখানটা দিয়ে দিলাম। তাহলে এই দুটো রেখে বাকিগুলো ডিলিট করে দিই, যেগুলো আমরা চেঞ্জ করলাম, ডান হয়ে গেছে। এবার আমরা এই জায়গাটা একটা স্লাইডার তৈরি করব। এখানে যাই, স্লাইডার বলতে বুটস্ট্র্যাপ বলে হচ্ছে ক্যারোসেল। আচ্ছা, এর আগে আর একটা কাজ করি, মডেলের কাজটা করে আমরা মেনুর কাজটা শেষ করব। আপনারা দেখতে পাবেন একটা পপ আপ দেখতে পাচ্ছেন, আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন একটা প্লে বাটন থাকে, অথবা সাইন আপ ফর্মের একটা বাটন থাকে, ক্লিক করলে পপ আপ বের হয়, অর্থাৎ মডেল বের হয়। এটাকে বলা হয় পপ আপ, মডেল, লাইট বক্স, অনেকগুলো নাম। ক্লিক করেন, এই যে এরকম বের হবে। তো এই জিনিসটা করব আমরা, এখানে ক্লিক করেন, এরকম বের হচ্ছে। তো এইটা আমরা বানাবো, ক্লিক করা যায় না, কিন্তু এখানে ক্লিক না করলে ক্লিক করা যায় না। এটা সুন্দর একটা জিনিস করছে। তো এটা আমরা কিভাবে করব, হোম দেওয়ার পর এরপরে আমরা একটা বাটন তৈরি করি। তো এই যে ক্লাস দিয়েছি, এটা তো একটা নির্দিষ্ট প্যাডিং আছে, রাইট? একটা নির্দিষ্ট প্যাডিং আছে, এরিয়া আছে, সবই করা আছে। তো আমরা এইখানটায় আর একটা ক্লাস দেব, বলবো বিজি ডার্ক, অথবা বলবো বিটিএন ডার্ক, ডার্ক না ড্যাঞ্জার বলি যাতে দেখা যায়, অথবা প্রাইমারি বলতে পারেন। প্রাইমারি না, হ্যাঁ প্রাইমারি বললাম। তাহলে কী হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হবে, বুঝতে পারছি? তো যদি এরকম হয়, মাউস রাখলে যেন ক্লিক করলে যেন একটা পপ আপ বের হয়, লাইট বক্স বের হয়। তো ওইটার জন্য এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা কিছু ক্লাস, কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব। নিচে নিচে দিলাম, কারণ অনেক কিছু করতে হবে। তো এই জায়গাটা বলতে হবে ডাটা টগল, বা আরও অনেক অ্যাট্রিবিউট দিতে হবে। এখানে যান, ক্লাস দিয়েছে বিটেন প্রাইমারি, এখানে বলছে ডাটা টগল মডেল। এইটা হচ্ছে এমন একটা নাম যেটার মাধ্যমে, এটা কিন্তু যে করে থেকে আসে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি হয়।
ডাটা টগল, টগল মানে কি? টগল মানে হচ্ছে সুইচিং। যেমন আমরা কলিং বেল টিপি, কলিং বেলে ক্লিক করলে কলিং বেল বাজে, আবার যদি মাউস হাত সরান তাহলে কিন্তু কলিং বেল বাজানো বন্ধ। মানে একই বাটনে দুইবার কাজ হয়, ক্লিক করলে কাজ হবে, ক্লিক করলে আবার ভ্যানিশ। টগলের মতো কাজ করে। মডেল দিলাম কারণ এটার অ্যাক্টিভিটি কি? মডেল। এটা দেওয়ার পর আমরা এখানে কিন্তু এইচআরএফ দেখতে পাচ্ছি, মানে আমরা কি করব, একটা সাইন আপ ফর্ম বা সামথিং কিছু একটা বের করব। আমি এখানে যদি বলি, এখানে একটা নাম দিই, বলবো যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন তার মানে কি? ফর্মটা বের হবে। তার মানে এখানে বলবো সাইন আপ, এরকম কিছু একটা বলি। এই নামে একটা জন্য আইডি কল করা হয় নিচের দিকে বা যে কোনো জায়গায়। আপনি যদি হ্যাশট্যাগ দেন তাহলে কী হবে, এর সাথে এই যে সাইন আপের সাথে এটা সমন্বয় তৈরি হবে। আপনি যদি এখানে লরেম দেন তাহলে নিচের দিকে এটা থাকবে। এখন আমি যদি রিলোড দিই, নিচে কিন্তু এটা বের হবে, কিন্তু ক্লিক করলে দেখেন একটা শ্যাডো চলে আসছে, তাহলে কি? মডেল অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু এটার ভিতরে আরও অ্যানিমেশন, অন্যান্য যে অ্যাক্টিভিটি সেটা করব। তো এটা করার জন্য এখানে দেখবেন যে ডাটা টার্গেট দিয়েছে। আমরা কিন্তু ডাটা টার্গেট দেইনি, কারণ আমরা বাটন ইউজ করছি না। যদি আপনি বাটন ছাড়া ইউজ করেন বা বাটন যদি ইউজ না করেন, সরি অ্যাঙ্করটা যদি ইউজ না করেন, তাহলে আপনি এটা ইউজ করবেন, ডাটা টার্গেট ইউজ করবেন। তখন আপনার ওই সাইন আপটা এখানে হবে। কিন্তু আপনি যদি এইচআরইএফ ইউজ করছেন, তার মানে লিঙ্কটা হবে এটার সাথে। ডাটা টার্গেট মানে হচ্ছে কোথায় যাবে, বাটনটা কিসের কাজ করবে। এটাকে বলা হয় ট্রিগার, মানে আমি ক্লিক করলে কিছু একটা হবে। যেমন আমরা পিস্তলে যখন বাটনে ক্লিক করি তখন গুলি বের হয়, এখানেও তাই। ট্রিগার কিন্তু এটাকে বলা হয়। তো এই জিনিসটা অটোমেটেড হয়। তো আমরা এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। এখন কাজ কিন্তু এর মধ্যে, ওর মধ্যে কোনো কাজ নাই, শেষ। এর ভিতরে ঢুকবো, এর কাজ করব। এখানে আমরা একটা ক্লাস দিব। এখানে আইডি কাজ কী করবে, জাস্ট ক্লিক করলে যেন এটার কানেকশন তৈরি হয়। কিন্তু এর ভিতরে বলবো মডেল। মডেল দেওয়া মাত্র দেখবেন এই কন্টেন্টটা ভ্যানিশ হয়ে গেছে। ক্লিক করলে কিন্তু আসবে, কিন্তু এখন আসবে না, কারণ এখনও প্রসেস বাকি আছে। তারপরে আমি বলবো ফেট, মানে যাতে ধীরে ধীরে হয়। রিলোড দেন, ক্লিক করেন, দেখেন একটু ধীরে ধীরে হচ্ছিল এখন। সো এখানে দেখবেন মডেল ফেট দেয়া। তারপরে এটা হচ্ছে আইডি যেটা কল করেছি। এখানে যে জিনিসগুলো আছে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই গাইস, আমি এমনি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর এত কিছু মুখস্থ করাও যায় না, আর মুখস্থ করারই বা দরকার কি? বুটস্ট্র্যাপ কিন্তু আপনাকে মুখস্থ করার জন্য দিচ্ছে না। এই জিনিসগুলো কপি করেন, এগুলো বিভিন্ন রকমের কাজ আছে, সবগুলো এক্সপ্লেন করা একটু টাফ। সো এরিয়া লেভেল বাই স্ট্যাটিক ব্যাক ড্রপ ল্যাব 1, অ্যাকচুয়ালি এখানেও কিন্তু আমার ওই একই নামটা দেয়া, এই যে স্ট্যাটিক ব্যাকড্রপ। অর্থাৎ এই যে আমরা যে সাইন আপ দিয়েছিলাম, এখানেই জাস্ট ওই নামটা দিতে হবে। আর এরিয়া হিডেন ট্রু, এরিয়াটা হিডেন থাকবে, সেটাকে ট্রু করা হচ্ছে। এবার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এগুলো মেনটেন করা হয়। ডাটা কিবোর্ড ফলস, কিবোর্ড অ্যাক্টিভিটি কিন্তু ফলস থাকবে, কিবোর্ডের মাধ্যমে কোনো কিছু হবে না। অনেক সময় দেখা যায় না, ট্যাব ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করলাম বা কোনো বাটনে ক্লিক করলে কিছু এক্সিকিউট হয় কোনো একটা ওয়েবসাইটে বা ইউটিউবে, কিন্তু এখানে এটা হবে না। এই জন্য এটা বলা হচ্ছে ডাটা কিবোর্ড ফলস। এর ভিতরে বাকি কাজগুলো সারবো। দেখেন এখানে বলা হচ্ছে মডেল ডায়ালগ, তারপরে মডেল কন্টেন্ট, মডেল হিডার। এর ভিতরে আমি একটা ডিপ দিব। আমি এখানে বলবো মডেল ডায়ালগ। এটা দেওয়ার পর আমি এখানে কন্টেন্ট দিই লরেম। যদি আমি কন্টেন্ট দিই তাহলে কীভাবে আসে এটা দেখি। মডেল ডায়ালগ তাহলে কী কাজ করবে, রিলোড দেন, ক্লিক করেন, দেখেন কন্টেন্টে কিন্তু আসছে। তার মানে এখানে মডেল ডায়ালগ কী করে, কন্টেন্টটাকে ম্যানেজমেন্ট করে। কিন্তু আরও কাজ আছে, এটাকে ডিরেক্ট এখানে না দিয়ে আমরা এখানে বলবো ডিফ মডেল কন্টেন্ট। এর ভিতরে আমি লরেম ইসলাম দেবো। তাহলে এই ক্লাসের কাজ কি? তেমন কিছু নাই, শুধু ওরা ভেঙে ভেঙে দেখাচ্ছে। দেখেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো, তার মানে কী করছে, ও এইরকম অ্যাক্টিভিটি করছে। এর ভিতরে 3টা পোর্শন আছে। একটা হচ্ছে ডিফ মডেল হিডার, একটা হচ্ছে মডেল বডি, আর একটা হচ্ছে মডেল ফুটার। তো ফুটারে কী কাজ করে এটা বুঝতেছেন, হিডারে কী কাজ সেটা বুঝতেছেন, এই জিনিসগুলো। এখন মাঝখানে আমি এখানে বলবো লরেম, সাপোজ আমি লরেম দিলাম। এবার আমি যদি রিলোড দিই, ক্লিক করেন, তাহলে উপরে একটা পোর্শন, নিচে একটা পোর্শন ভাগ হয়ে যাচ্ছে। এখন আমি ক্লিক করব, ক্লিক করে যাতে ভ্যানিশ হয়ে যায়। এখানে দেখবেন একটা
ক্লিক করলে একটা ক্লোজ চিহ্ন আসতেছে। এই জিনিসটা হচ্ছে এই যে এই বাটনটা আছে না, এটা তো এটা কিন্তু দেখেন ওরা হিটারের মধ্যে দিয়েছে, এটা তেমন কিছু না, আপনি বাটন না দিলেও কাজ করবে, স্প্যান দিলেও কাজ করবে। আমি এটাকে এর মধ্যে রাখি। এখানে টাইপ হচ্ছে বাটন, আপনি যদি বাটন নাও দেন তবু কাজ করবে। মডেল এরিয়া লেভেল এটা, এই যে ক্লোজ যে দেওয়া আছে এবং বাটন ক্লাস ক্লোজ দেওয়া আছে, এটার মাধ্যমে আপনারা যে ক্লিক করলে ক্লোজ চিহ্ন ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওটার মাধ্যমে আসে। তো আমি যদি এখন রিলোড দেই, সাপোজ আমি ক্লিক করলাম, এবার ক্লিক করেন সাইডে, দেখেন জুমিং হচ্ছে। তো এখানে যদি ক্লিক না করে তাহলে কিন্তু কাজ করবে না। এই ক্লিক করলে কাজ করে কিভাবে, এটার মাধ্যমে ডাটা ডিসমিস মডেল, মানে মডেলটা ডিসমিস হবে যদি ক্লিক করা হয়। আর এখানটায় বাটন যদি না দেন তাহলে কি হবে, মনে করেন আমি এখানে স্প্যান ট্যাগ দিলাম, তাতেও কিন্তু কাজ করবে। এখানটায় মেইন জিনিস হচ্ছে ডাটা ডিসমিসড, এটাকে আমি এখানে অ্যাড করব। আর এখানে একটা ক্লাস দিব ক্লোজ, এটা দিতেই হবে, বিটিএন ক্লোজ। আর এটাকে আমি অফ করে দিই। তাহলে এতটুকু দিলে যে কাজ করবে কি না এটা দেখতে হবে। রিলোড দেন, ক্লিক করেন, আসে, ক্লিক করেন, কাজ করে। তার মানে কি, বাটনটা জাস্ট প্রেজেন্ট করছে, আর কিছু না, এগুলো দরকারই নাই। বুঝতে পারছেন? এখন আপনি বিটিএন ক্লোজটা দিবেন না, তবু কাজ করবে। কিন্তু স্প্যানে বিটিএন ক্লোজ যদি না দেন, মনে করেন আমি স্প্যান এলিমেন্ট করলাম, বিটিএন ক্লোজ কী করে, ওই দেখেন বিটিএন ক্লোজের মাধ্যমে একটা ইমেজকে আসে যেটা ক্রস চিহ্ন, যেটা আমি দেখতে পাচ্ছি। তো মনে করেন আমি দিচ্ছি না, রিলোড দেন, ক্লিক করেন, কিছুই দেখতে পাবেন না। তখন আপনি ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পারবেন। পারবেন না যে কিছু তা কিন্তু না। এখানে আপনি চাইলে বলেন ক্লোজ, লেখেন, এবার যদি রিলোড দেন তাহলে লেখনীটা আসবে, কিন্তু বামের দিকে আসতেছে, ক্লিক করেন চলে যাবে। কারণ কি, ওই যে এটা দেয়নি এই জন্য। তাহলে আপনি যদি বলেন ফ্লোট, ফ্লোট কিন্তু ফ্লোট নামে কিন্তু একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, ফ্লোট রাইট দিলাম, এভাবে দেয় কিনা যায় না, অ্যাকচুয়ালি কাজ করে না কিন্তু, তার মানে ওইভাবে দেয় না, কিন্তু এইরকম কিছু একটা আছে, দিলে কাজ করে। যাই হোক, আমরা এখানে ক্লোজ চিহ্ন দিলাম, এইভাবে রাখলাম, তাহলে এটা আমরা বুঝলাম যে কী কাজ করে। আবার অনেক সময় নিচেও দেয়, কিন্তু ফুটারেও দেয়, ডান দিকে দেয়, এটা মনে হয় আছে এখানে দেখতে পাবেন, এই যে নিচে ক্লোজ আন্ডারস্টুড, ক্লিক করলে এটা কাজ করে না, এখানে ক্লিক করলে চলে যায়। মানে সবই দেয়া আছে, আপনার কাজ হচ্ছে ইউজ করা। নিচেও কিন্তু ওই ডাটা ডিসমিস দেওয়া আছে, একই জিনিস, শুধুমাত্র ওটার নিচে, ওটা উপরে, দ্যাটস ইট। এবার আসেন মাঝখানে মডেল বডি, মডেল বডিতে মেইনলি কন্টেন্ট দেওয়া হয়, এটা আমরা বাদ দিই, নিচে দেওয়ার দরকার নেই। এখানে আমরা কন্টেন্ট দিব, তাহলে আমরা একটা ফর্ম তৈরি করতে পারবো। বাট আমি এখানে ফর্ম বানাচ্ছি না গাইস, পরে আমরা দেখব। এখন আমরা এতটুকুই রাখি, রিলোড দেই, ক্লিক করি, এতটুকুই রাখি। এই কন্টেন্টটা এবং এরিয়াটা আরও একটু বড় করব। লক্ষ্য করবেন ক্লিক করলে অল্প একটু এরিয়াতে আসছে, অ্যান্ড নিচের দিকে যান, লং কন্টেন্ট মানে লম্বা হবে, যদি কন্টেন্ট বেশি অটোমেটিক্যালি লম্বা হয়ে যাবে। শুধু বলতে হবে মডেল স্ক্রোলেবল, এই কথাটা লিখতে হবে। আবার সেন্টার কন্টেন্ট থাকবে, এই সেন্টারে আসবে। আমরা এতক্ষণ দেখছি সেন্টারে আছে সব, মানে এই যে ডায়ালগ সেন্টার, মডেল ডায়ালগে দিতে হবে। যদি আপনি এটা ইউজ করেন মডেল ডায়ালগে, তাহলে কী হবে, আরেকটা সুবিধা পাবেন। এইখানটায় এ দেখেন উপরে আসে, রাইট, ক্লিক করলে উপরে আসে। এখন রিলোড দেন, ক্লিক করেন, এবার মাঝখানে আসছে। এটা বুটস্ট্র্যাপ 4-এ নাই, বলতে পারছি, এটা বুটস্ট্র্যাপ 4-এ নাই। আমি যখন কাজ করতাম তখন আমি ম্যানুয়ালি বানাতাম, এবার এটা ফ্লেক্স দিয়ে করা অথবা পজিশন দিয়ে মাঝখানে আনতাম। আপনারা পজিশন জানেন না, আস্তে আস্তে দেখাবো। সো এটা করা হলো, এখন আমি এটা উইথ বাড়াবো। যদি বাড়াতে চাই নিচে আসেন, এখানে কি কাজ করে, এখানে বাড়তি কিছু জিনিস দিছে, আর এখানে ড্যামো, এই যে এগুলো ভিতরে কলামের কাজ করছে, এগুলো দরকার নেই। এখানে দেখতে পাবেন ফর্মেরও দরকার নেই, আমরা বড় করব। এক্সট্রা মডেল, দেখেন মডেল ডায়ালগে এক্সেল দেয়া, মডেল ডায়ালগে যা দেওয়ার মডেল ডায়ালগে দিতে হবে। এরপরে আমি এক্সেল দিব, তার মানে কি আরও বাকিগুলো দেওয়া যায়। এক্সেল যখন আছে, এলজি আছে, এসএমও আছে। রিলোড দেন, ক্লিক করেন, দেখেন বিশাল বড় উইথ নিয়ে আছে, তার মানে কি কন্টেন্ট বেশি হলে আমি এইভাবে দিব। ওকে, এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। আমি আমার ওয়েবসাইটের কালার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো এই মডেলের। যদি আমি চাই, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এখানে দেখবেন সাইন আপ, এটা কিন্তু আমি বানাইনি, অটোমেটিক চলে আসছে, বানিয়েছি, সরি। সো এখানে নিচের দিকে দেখবেন ফেট, আর এখানে দেখবেন মডেল। তো
উপরে নিচে ডানে বামে যদি একটু তাকান তাহলে আপনি দেখবেন একটা শ্যাডো আসছে না, এই শ্যাডোটা কীভাবে আসছে। সো শ্যাডোটাকে খুঁজে বের করতে হবে। বডিতে যান, মডেল ওপেন কিন্তু অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে গেছে, এটা আমি বানাইনি। এবং এইখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে যদি আমি কালারটা চেঞ্জ করি দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কালারটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে বডিতে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বডিতে আসছে। যদি আমি তুলে ফেলি এই কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, এই কালারটা কিন্তু ওই কালারটা না যেটা আমি মনে করছি। তো আমার যেতে হবে এখানে, এখানে কিন্তু এই কালারটা নেই, স্ক্রল করেন কোথাও না কোথাও পাবেন এটা তো বডি। সো এখানে যাই, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার রেড দিই দেখেন তো রেড হচ্ছে, কিন্তু এটা ভিতরের পোর্শন, মডেল ডায়ালগ হচ্ছে ভিতরের পোর্শন, এইটা হচ্ছে মেইন জায়গা যেখান থেকে আমি কালারটা চেঞ্জ করব। তাহলে স্ক্রল করি, আফটার বিফোরও দেয় অবশ্য, এখানে একটা অপোজিটে দেয়া। ওকে, আমরা এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। এবার দেখেন পুরোটার উপর কালার যাচ্ছে না, তার মানে কি কাজ করে, ছোট করেন, কিন্তু কালারটা তবুও কিন্তু এই কালারটা কিন্তু যায়নি। এখানে মেবি কালার দিয়ে করা হয়েছে এরকম হতে পারে, তবু কিন্তু যায়নি। শ্যাডোটা যে আসতে, শ্যাডোটাকে ভ্যানিশ করার জন্য বলছি। তো আমি যদি এইখানটায় কালার চেঞ্জ করি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, গ্রেট, তাহলে হয়ে যাওয়ার কথা, কাজ করবে এবার। তো আমি এটাকে এরকম রাখি এবং এইখানকার কালারটাকে আমি নেব, বোঝা যাচ্ছে না, জুম করেন, এটাকে সরায় ফেলেন, এবার কালারটা ভালোভাবে বুঝে যাবে। এটা কিন্তু আর পাবো না। তাহলে এখানে কালার দিয়ে আমরা কালারটা নেওয়ার চেষ্টা করি। ও কালার তো আমরা দিয়েছি, এই যে এই কালারটাকে আমি কপি করি, করার পর রিলোড দিই আবার, অ্যান্ড এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, এটা বের হলো। দেন সাইন আপে মডেলে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার রেড, অ্যাকচুয়ালি কালার দিব হচ্ছে এটা, অ্যান্ড এটাকে আমরা অপাসিটি কমাই দেব লাইক দিস। তাহলে এই পোর্শনটুকু কপি করেন, করার পর এর নিচে অ্যাড করে দিই, তাহলে মডেলে কালারটা মডিফাই করলাম। এবার আমি রিলোড দিই, ছোট করি, এখন আমি যদি ক্লিক করি দেখেন কালারটা চেঞ্জ। মূলত এটাই করার জন্য এত কাজ করলাম, বাকিটুকু তো আপনারা বুঝতে পারবেন এবং করতে পারবেন আই হোপ। ইন্সপায়ার্ড এলিমেন্ট করেন, এই যে কালারটা চেঞ্জ করেন, এই যে চেঞ্জ, আপনি পারবেন চেঞ্জ করতে, কোনো ব্যাপারই না, বুঝতে পারছি। আচ্ছা এটা গেল রিলোড। এখন নিচের দিকে, আচ্ছা বাটনগুলো যদি আমি গোলাকার করি, এখানে কিন্তু হোভার দেয়নি, এটা ম্যানুয়ালি করতে হবে, এটা বুটস্ট্র্যাপ দেয় না। আর এইখানটা একটা ব্যানার স্লাইডার তৈরি করি, ক্যারোসেল মূলত স্লাইডারের কাজ করে, এটা একটু ভাঙতে হবে। ভাঙার জন্য এখানে দেখবেন আইডি দেওয়া আছে, ক্যারোসেল দেওয়া আছে, স্লাইড। ওকে আমরা একটু ভেঙে ভেঙে দেখি এই জায়গাটায়, নিচের দিকে আমি ডিপ দেন বা সেকশন দেন আপনার ইচ্ছে, যে কোনো একটা দিলেই হয়। এখানে আমি বলবো স্লাইডার, আর এখানে বলবো ক্যারোসেল, এই দুটো জিনিস দিয়ে জিনিসটাকে অ্যাড করে দিই। এর ভিতরে আমরা অনেকগুলো আইটেম তৈরি করবো, ক্যারোসেল আইটেম, ডিপ দেন বলেন ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, অ্যাকচুয়ালি এটা না দিলেও চলার কথা, ও না চলবে না, ক্যারোসেল আইটেম দিব এর ভিতরে। তাহলে ভিতরে ক্যারোসেল আইটেম দেওয়ার পর ক্যারোসেল আইটেমগুলো অ্যাড করব। এখানে দেখবেন ক্যারোসেল আইটেম, ক্যারোসেল ইনার দিতে ভুলে গেছি, এইটা আমি খুঁজতেছিলাম, মানে আমার মনে ছিল না। এখানে আমি ক্যারোসেল ইনার দিই, ডান। ওকে ক্যারোসেল আইটেম দিচ্ছি, এটা দেওয়ার পর আমি এখানে বলবো ইমেজ ট্যাগ, ইমেজেসগুলোকে অ্যাড করব। ক্যারোসেল ইনার কী করবে, স্লাইডারকে কন্ট্রোল করবে, আর ক্যারোসেল আইটেম হচ্ছে এক একটা আইটেম অ্যালাইন হবে। মনে করেন আমি এখানে বলবো লরেম ইপসাম, তাহলে যদি আমি রান করি দেখবেন কোনো কিছু দেখাবে না। ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর আপনি যদি হিডারে যান, ক্যারোসেল ইনারে যান, হিডেন দেওয়া আছে, আর এর ভিতরে ক্যারোসেল আইটেম দেখেন ডিসপ্লে নাম দেওয়া আছে। তো যদি আমি এটাকে কন্ট্রোল করতে চাই, ক্যারোসেল আইটেম এখানে বলবো অ্যাক্টিভ, তার মানে কি একটা অ্যাক্টিভ রাখতে হবে। স্লাইডার কী করে, একটাকে অ্যাক্টিভ রেখে স্লাইডিং করতে হয়। এবার আসে
তাহলে বাকিগুলো মানে কন্টেন্ট এতগুলো দিব না, জাস্ট বোঝার জন্য দেয়া। আর এখানে এতটুকু কন্টেন্ট H1 দিয়ে অ্যালাইন করি, তাহলে আরও সুন্দর হবে। এতগুলো আইটেম 3টা দিয়ে দিলাম, একটাকে আমি অ্যাক্টিভ করবো, সেটা যে কোনোটাই হতে পারে। তাহলে আইটেমগুলো স্লাইডিং হবে, রিলোড দেন, একটা আসছে স্লাইডিং হবে, নিজে নিজে স্লাইডিং হবে, কিন্তু 10 সেকেন্ড পর পর, কিন্তু হঠাৎ করে হবে, বুঝবেন না কিছু, স্লাইডিংটা বুঝবেন না, কারণ এইখানটায় আমি এমন কিছু করি নাই যে আপনি স্লাইড হবে স্মুথলি। এই স্মুথনেসটা তৈরি করার জন্য ক্যারোসেল নিরাপদ ডান হয়েছে, এইখানে দেখবেন ক্যারোসেল স্লাইড আছে, এই কথাটা লিখতে হবে, ডাটা রাইট এই কথাটা লিখতে হবে। এই দুটো জিনিস আমরা এর প্যারেন্টে একটা ডিপ দিব, ডিপ দেওয়ার পর এখানটায় ক্লাস দিব, আর না দিলেও আমি এটা বসা দিই, এবং এই ডিপটাকে কপি করে এর নিচে বসা দেবো, তাহলে কী হবে, কন্ট্রোল হবে। এবার আমি রিলোড দিই, 10 সেকেন্ড ওয়েট করেন, স্লাইডিং হবে একটু পর, হচ্ছে। তার মানে স্লাইডিংয়ের জন্য এই স্লাইডটা কাজ করে, ক্যারোসেল কাজ করে, ভিতরে কি করে, এই ডাটাগুলোকে কন্ট্রোল করে, দ্যাটস ইট। কিন্তু আর একটু সুন্দর করতে হবে, মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য ভিতরের কাজগুলো করতে হবে আবার। তো যদি আমি এটাকে কন্ট্রোল করতে চাই, এইখানটা আপনি চাইলে কিন্তু কন্টেইনার অ্যাড করতে পারেন, যাতে কন্টেন্টগুলো অ্যালাইন হয় ভিতরের দিকে। তো এবার যদি আমি রিলোড দিই, তাহলে অ্যালাইন হয়ে গেল, তো ডাটাগুলো স্লাইডিং হবে একটু একটু পর পর, হচ্ছে। মাউস উপরে রাখলে কিন্তু হবে না, রিলোড দেন। এইটা আরও স্পিড বাড়ানোর জন্য যে কাজটা করব, স্ক্রল করে নিচের দিকে অপশন পাবেন, এখানে একটা কোড দেওয়া আছে দেখতে পাচ্ছি, এখানটায় কপি করব। এই কোডটা বলা হচ্ছে যে ইন্টারভাল, কতক্ষণ পর পর স্লাইডিং হবে। এই জিনিসটা নিচের দিকে, এই জাভাস্ক্রিপ্ট পোর্শনটার একদম নিচে, এর নিচে আমরা যেরকম স্টাইল ট্যাগ লিখি, এক্স্যাক্টলি সেইভাবে স্ক্রিপ্ট ট্যাগ লিখবেন। লেখার পর এর ভিতরে আপনি এটা বসা দেবেন, কিচ্ছু করতে হবে না, যে বসা দেবেন, শেষ। আর এটা বাদ দেন, এটা লাগবে না। এটার বলবেন 500, তার মানে আধা সেকেন্ড পর পর স্লাইডিং হবে। যদি আমি রিলোড দিই, একটু পরে দেখবেন স্পিড বেড়ে গেছে। ও সরি, হবে না, কারণ এখানে মাই ক্যারোসেল দিয়েছি, এটাকে আমি বলবো স্লাইডার। নামটা আমাকে ইন্টিগ্রেট করতে হবে, কোথায় করব, এই যে এখানে আইডি কল করে কন্ট্রোল করার জন্য এটা দিয়ে দেবো, তাহলে কী হবে, ও বুঝবে যে আসলে ওই স্লাইডের জন্য স্পিডটা বাড়ায় দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে না, রিলোড দেন, 3টা আইটেম তো, আর হচ্ছে না, লুপিং হচ্ছে না, শেষ। নিচের দিকে যাই, র্যাপ ফলস আপনাকে ট্রু করে দেন। এটা আসলে কাজ কি করবে এটা দেখতে হবে, হঠাৎ করে বোঝা যাবে না, কাজ করছে এখন, মনে হয় ওইটার কারণে। র্যাপ মানে হচ্ছে লুপিং হবে। সো ওরা নতুন নতুন জিনিস আনছে, আগে এরকম ছিল না। এখন এর ভিতরে আমরা ডিরেক্ট এইভাবে দিব না, এটা জাস্ট বোঝানোর জন্য দেয়া। আমরা এর ভিতরে ইমেজ দিব, তারপর কন্টেন্ট দিব, এখানে আমি ইমেজ ট্যাগ দিই, ইমেজেস, তারপর স্ল্যাশ ইমেজ অ্যাড করব, এখানে আমরা অল্টারনেটিভলি কিছু একটা দিব, আর এখানে আমরা ক্লাস দিব উইথ ইমেজ ফ্লুইড, এটা আমরা বুঝি যে ম্যাক্স উইথ 100%। তাহলে ইমেজটা কোত্থেকে আনবো, আমরা ইমেজগুলো নিয়ে আসি, সাপোজ আমি এই ইমেজগুলো দিই, কপিট করার পর ব্যাকে যাই, আবার এখানটায় অ্যাড করি, অ্যান্ড 0000 সব জিরো। তো এইখানটায় আমি ফাইলটা অ্যাড করি এক্স্যাক্টলি সেম ওয়েতে, 3বার 000, মানে ওইভাবে অ্যাড করলাম, একটাকে অ্যাক্টিভ রাখবো। যদি এবার দেখি তাহলে ইমেজগুলো শুধুমাত্র স্লাইডিং হবে, রাইট, কিন্তু ইমেজের সাইজ ছোট। তো ম্যাক্স উইথ দেওয়া হচ্ছে, ম্যাক্স উইথ না দিয়ে আমাদের বলতে হবে W100। W100 মানে হচ্ছে উইথ 100%। যখন আপনি উইথ 100% করবেন তখন ইমেজের ম্যাক্স উইথ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আপনি এখানে W100 দিলে ওর উইথ 100% এটা বোঝাবে। তো এটা কীভাবে পেলাম, এগুলো মুখস্থ হয়ে যাবে, আমি ওই জন্য দেখাচ্ছি আপনাদের যাতে মুখস্থ হয়ে যায়। W100 দিয়ে সার্চ দেন, কী বলছে, উইথ 100%। এটা এমন না যে ইমেজে ইউজ করতে হবে, এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন।
তো তাহলে আমার ওয়েবসাইট রিলোড দেন, সাইজ বড় হয়ে যাবে। এই যে আমি কিন্তু মাউস এখানে রাখছি, এই জন্য কিন্তু হবে না, কারণ ও যেটা বলে যে মাউস রাখলে স্লাইডিং হওয়া বন্ধ, আবার সরায় ফেলেন আবার স্লাইডিং শুরু। এখন ইমেজটা হাইট বড় না, আমরা এটাকে ছোট করা উচিত না, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর ইমেজটাই ছোট করতে পারি কিভাবে, ক্যারোসেল আইটেমের ভিতরে ইমেজটাকে কল করি, কল করার পর আমরা হাইট দিতে পারি না, আমরা এখানে বলবো ক্যারোসেল আইটেম, ডিরেক্ট আমরা এইভাবে কল করি এবং ওর ইমেজটার হাইট আমরা বলতে পারি যে 500 পিক্সেল। আমরা এগুলো শিখেছি রাইট? যদি এরকম দেওয়া হয় রিলোড দেন তাহলে চ্যাপটা হয়ে যাবে। তো আমি যদি চাই এটাকে আমি 600 করতে পারি, তবুও চ্যাপটাই থাকবে। এখন এটার যে অবজেক্ট ফিট আমি কাভার করব, তাহলে কী হবে, সে ডানে বামে কাভার হবে কিন্তু অ্যাডজাস্ট হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ এরকম অ্যাডজাস্ট করে। এখন দেখেন চ্যাপ্টার নাই, মানে অনেকখানি ক্রপ হয়ে যায় এবং সে সেন্টারাইজড করে দেখায়। সেন্টার করতে হবে, অবজেক্ট পজিশন আমি বলবো সেন্টার। তাহলে কী হবে, আপনি যখন অ্যালাইন করবেন, ইমেজ তো হাইট কম বেশি হতেই পারে, তখন আপনি হাইট অ্যালাইন করার জন্য আপনি ফিক্সড হাইট দিবেন, কিন্তু বলতে হবে অবজেক্ট ফিট। তাহলে কী হবে, ইমেজগুলো সাইজিং হয়ে যাবে। এবং এটা উইথ কিন্তু ছোট, আমরা কিন্তু এখানে দিয়েছি কন্টেইনার, এটা দেওয়া যাবে না। তাহলে কী হবে, ইমেজগুলো 100% উইথ হবে, যেটা দরকার। কিন্তু এটা হাইট এখন মনে হচ্ছে ছোটো, তাহলে আপনি বাড়ান, আপনি এখানে 800 করেন। আমাদের এই ইমেজগুলো কিন্তু সাইজ ভালো না, দেখেন ফেটে গেছে, কোয়ালিটি ভালো না। তো এটা ডান হলো। এখন মাঝখানে আপনি কন্টেন্ট দিবেন গাইস, কন্টেন্টটা কীভাবে দিবেন, এটা আমি এত বেশি করছি কেন, এটা আমি বাড়া দিই, দরকার নেই তো, একটা করলেই হয়ে যায়। সো এর পাশে আমাদের এখানে বলতে হবে ক্যারোসেল ক্যাপশন, এরকম একটা ডিপ দিতে হবে। কিসে দিচ্ছি দেখেন, এইভাবে দিচ্ছি। এটা কিন্তু ওরা এইভাবে করছে, আমি কিন্তু ভেঙে দেখাচ্ছি গ্যাস। আপনি কী করবেন, কপি পেস্ট করবেন, করার পর কন্টেন্ট বসাবে, শেষ। কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। আমি এখানে ক্যাপশন কল করব, করার পর এর ভিতরে আমি দিব হচ্ছে H1, সাপোজ আমি এগুলো দিচ্ছি। আমি কি দিব, কন্টেন্ট অ্যাড করি, সাপোজ এই কন্টেন্টগুলোকে কপি করেন, করার পর অ্যাড করেন। আপনাদের একটা জিনিস দেখাই, আমি জানি না আপনাদের দেখেছি কি না, দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, আহামরি কিছুই নাই, এবং এটার জন্য সে $250 দিচ্ছে। বুঝতে পারছেন, ছোট্ট একটা কাজের জন্য। এটা একটা পেজ না, কিন্তু একই ডিজাইন অনেকগুলো পেজে, কিন্তু একই ডিজাইন একই কাজ। বুঝতে পারছেন, আপনি কিন্তু একটাই পেজ বানাচ্ছেন, কিন্তু ওই পেজগুলোতে জাস্ট এই ডেকোরেশনটা রিপ্লেস করতে হবে, দ্যাটস ইট। কাজ বুঝলে ইজিলি করা যায়, বাট ওইটা অ্যাডভান্স লেভেলে আসবে, আস্তে আস্তে বুঝবেন। এখন কন্টেন্ট আমি নিলাম, নেওয়ার পর আমার এখানে রিলোড দিই, তাহলে কন্টেন্টটা কিন্তু মাঝামাঝি জায়গায় আসেনি, নিচে আসছে। তার মানে এখানে আমি কোনো কিছু মিস করেছি। কী মিস করছি দেখি, ক্যারোসেল আইটেম গেল, কন্টেন্ট কোথায় দিচ্ছে, এই যে কন্টেন্ট দিচ্ছে, এখানে দেখবেন ক্যারোসেল ক্যাপশন দিয়েছে, ক্যারোসেল ক্যাপশন আমরা কি বানান ভুল করেছি? ও, ক্যারোসেল তো দেই নাই, এখানে হবে ক্যারোসেল ক্যাপশন। এবার আমি যদি রিলোড দিই তাহলে কিন্তু উপরে আসবে। এখন একে আরও একটু উপরে আনতে পারি, এটার সাইজিং করতে পারি, অনেক অনেক কাজ করা যায়। আমি এতটুকু পোর্শন কাট করে নিচের দিকে পি ট্যাগে অ্যাড করি এইভাবে। এবার যদি আমি রিলোড দিই তাহলে নিচে এইভাবে আসবে, নিচে আপনি বাটনও দিতে পারেন, মডেলও দিতে পারেন, সবই করতে পারেন। সো এইটাকে উপরে উঠাতে ম্যানুয়ালি করতে হবে সেন্টারাইজ করার জন্য। আগে আমরা দেখব যে আসলে ঘটনা কী ঘটে। ক্লিক করেন, সে কিন্তু এতটুকু পোর্শন থাকে, এটাকে পজিশন দিয়ে করা হয়েছে, মানে তারা রিলেটিভ করেছে এবং এই ইমেজের উপরে এটাকে পজিশন করেছে। আপনাদের পজিশন দেখানো হয়নি, বটমে দেখেন 125 দেওয়া আছে, অর্থাৎ নিচ থেকে একটু উপরে যাবে। আমি যেটা করব, আমি এখানে বলবো 50%, তাহলে কী হবে, উপরে নিচে সেন্টারাইজ হয়ে যাবে। সেন্টারাইজ একটুখানি কষ্ট হবে, আমি আর একটু নিচে দিই, লাইক হচ্ছে এরকম। এটাকে আরও সেন্টারাইজ করা যায়, বাট এটা আমরা পরে শিখবো গাইস, এগুলো দেখানো হয়নি। তো এটা আমি এইখানটায় অ্যাড করে নিচের দিকে, ডান। শুধুমাত্র এটা বাদ, শুধুমাত্র এটা দিয়ে কাজ করব।
এবার যদি রিলোড দিই তাহলে সেন্টার পয়েন্টে থাকবে। এখন আমি অনেকগুলো যদি দিই, মানে এই জিনিসটা নিচেই দিব, এখানে দিব, এখানে দিব, বুঝতে পারছি? তাহলে সব জায়গায় আসবে। এখন ডানে এবং বামে আমরা অ্যারো চিহ্ন দেব, নিচে আমরা একটা কন্ট্রোলার দেব। সেই জিনিসগুলোর জন্য আমাদের যে আইডি কল করেছিলাম না, ওটাকে ধরে এইটার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে। এটা উপরে দেয় বা নিচে দেয় ডাজন্ট ম্যাটার, ওরা উপরে দিয়ে রাখছে। ক্যারোসেল ইনারের বাইরে দিতে হবে এইখানটায়। এবং এই যে স্লাইডার দিয়েছি, এই নামটা এখানে না, এখানে না, এখানে অ্যাড করতে হবে। তাহলে কী হবে, কন্ট্রোল হবে। এখানে যতগুলো আপনি স্লাইডার দিবেন ততগুলো আপনাকে বলতে হবে এলআই এলআই এলআই, কিন্তু ইন্ডেক্সিং বলতে হবে 0 1 2। এই জিনিসটা করাটা একটু টাফ, কারণ কাস্টমার যদি মনে করেন কেউ একজন এটা অ্যাড করলো, নতুন একটা অ্যাড করলো, তখন কিন্তু এখানেও আবার এডিট করতে হবে। কিন্তু অনেকে যদি না জেনে থাকে তাহলে কিন্তু ওই জিনিসটা প্রবলেম, তাই না? এই জন্য অন্যরকম আমরা স্লাইডার ইউজ করবো ইন দ্য ফিউচার। আমরা যখন প্রজেক্ট করবো অন্য কোনো প্লাগিনের মাধ্যমে স্লাইডার ইউজ করবো। দেখেন চলে আসছে, ক্লিক করেন, কাজ করে, কন্ট্রোল করে। এবার ডানে বামে ইন্ডিকেটর অ্যাড করতে হবে। সরি, এটা ইন্ডিকেটর, কন্ট্রোল অ্যাড করতে হবে, এই যে কন্ট্রোল। এই দুটোকে নিচে অ্যাড করবেন, এই দুটোকে নিচে অ্যাড করবেন এর বাইরে এখানটায়। এবার এখানেও কিন্তু আমরা বলবো স্লাইডার। আমি বুঝা দিচ্ছি, মানে লিখছি না। ক্যারোসেল কন্ট্রোল প্রিভ এটা দিয়ে সিএসএস করা আছে যাতে বাম দিকে দেখায়। এটা মানে লেখাগুলো এমনভাবে তারা লেখে, দেখেই বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে। প্রিভ দিয়ে কী করছে, সেজন্য পজিশন করে বাম দিকে থাকে। আর নেক্সট হচ্ছে ডান দিকে থাকবে। রোল বাটন ডাটা স্লাইড প্রিভ, এইটার মাধ্যমে কিন্তু বাম দিকে অ্যালাইন হবে, মানে স্লাইডিং হবে। আর এটার মাধ্যমে ডান দিকে স্লাইডিং হবে। ভিতরে যে এটা বলা হচ্ছে এটা কিন্তু কোনো কাজ করে না, এটা বেকার, এটা কোনো কাজ নেই। এই যে স্প্যান ক্যারোসেল কন্ট্রোল নেক্সট আইকনটাকে কল করা হয়েছে, শুধুমাত্র আইকনটাকে করা হচ্ছে ডানে বামে। এটা বুটস্ট্র্যাপ করে দেয়। যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে এটা বাদ দেন, এটা তখন বাদ দিতে হবে। এবং এর ভিতরে আমি আইকনকে কল করতে পারবো, তাহলে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। প্রজেক্ট ওয়াইজ আমরা এগুলো কাস্টমাইজ করব, সময় হলে আমরা এগুলো আবার দেখব। তো আমি এটা করে ফেললাম, স্লাইডার ডান, তেমন কিছু নাই। এবার আমি স্লাইডারটা স্পিড বাড়াতে পারি, কমাতে পারি, নিচের দিকে তো বলেই দেওয়া আছে। আমি এখানে 5000 করবো, এর মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 5000 মিলি সেকেন্ড 1 সেকেন্ডের জন্য, অর্থাৎ 5 সেকেন্ড। রিলোড দেই, 5 সেকেন্ড পর স্লাইডিং হবে, দ্যাটস ইট। এটা ডান করলাম। এখন নিচে দিকে ওকে। এখানে আমরা বাটন নিয়ে কাজ করি একটু, এগুলো দরকার হয় প্রজেক্টগুলোতে। আমরা উপরে বাটন ইউজ করেছি, বাট ইন্টিগ্রেশনটা আবার একটু দেখতে হবে। নিচের দিকে আমরা ডিফ কন্টেনার দিই, দেওয়ার পর আমরা এখানে সেকশন দিচ্ছি না, আমরা এখানে কন্টেনার দিলাম। এবং ফ্লেক্স করার জন্য ডিফ রো দিব, রোয়ের মধ্যে ফ্লেক্স দেওয়া আছে। এটা কখনো অনেকে কিন্তু এর পাশে লেখে, এটা লিখলে সমস্যা হবে, কারণ কন্টেনার একটা প্যাডিং থাকে। রো কী করে, এখানে আসার পর ওই প্যাডিংটাকে রিমুভ করে। তো যদি আপনি এর পাশে রাখেন তো রিমুভ হবে না, বরং নিচে ব্রাউজারে স্ক্রল বার আসবে, এই জন্য ভিতরে দিতে হয়। এইখানটায় আমরা কলাম দিব দুটো, সাপোজ আমি দুটো দিই অথবা 3টা দিই, তাহলে কলাম যদি আমি 3টা দিই, পাশাপাশি 3টা এরকম আসবে, আসলো। এই জায়গাটায় বাটনগুলোর কাজ করবে এবং তার আগে আর একটা কাজ করতে পারে। আমি কয়েকটা জিনিস একসাথে করার চেষ্টা করব। এই জায়গাটায় আমরা কলামের পর আমরা কার্ড ইউজ করব, তারা এর ভিতরে এই যে কার্ড, বাটনগুলো সবই অ্যাড করতে পারবো। কার্ডে দেখেন একটা স্ট্রাকচার দিয়ে দেয় তারা, মানে অনেক সময় এরকম থাকে না, ব্লগ সাইটগুলোতে পোস্ট থাকে, ইমেজ থাকে, টাইটেল থাকে, বাটন থাকে, সবই থাকে। ওই প্রসেস অনুযায়ী এই জিনিসটা আমাকে কপি করতে দিচ্ছে, কপি করলাম, করার পর এখানে বসা দিই। এই জায়গাটায় দুটো জিনিস অ্যাড হচ্ছে, একটা হচ্ছে কার্ড, একটা হচ্ছে কার্ড বডি। আমি যদি ম্যানুয়াল লিখবো হচ্ছে ডিফ কার্ড, মূলত এটা হচ্ছে একটা বক্স তৈরি করে। আমি যদি এখানে লরেম দিলাম, দেন আমি রিলোড দিব, তাহলে আমি এরকম একটা বক্স পাবো কলামের ভিতরে। এখানে আর একটা জিনিস করা হবে, সেটা হচ্ছে ডিফ কার্ড বডি, লাইক দিস। যদি আমি কার্ড বডি দিই, লরেম দিলাম, দেওয়ার পর রিলোড দিই, তাহলে কী হবে, একটা স্পেস তৈরি হবে, প্যাডিং। তেমন কিছু কিন্তু করে না, জাস্ট প্যাডিংটা করে। যদি বুঝতে চান, মনে করেন বুঝতেছেন না, ভাইয়া আমি বুঝি না, দরকার নেই বোঝার, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন কি করছে, প্যাডিং করছে এবং ফ্লেক্স করছে 110 অটো করার জন্য।
আর এখানে ক্লিক করেন, সে কিন্তু ফ্লেক্স করেছে, একটা বর্ডার দিয়েছে, রেডিয়াস করেছে, এই কাজগুলোই করছে। কোনো ক্লাস কেন দিচ্ছে, জাস্ট ক্লিক করবেন, সিএসএস দেখবেন, বুঝে যাবেন, নট এ বিগ ডিল। সো এটা আমরা বুঝলাম। সাপোজ এই কার্ড বডির বাইরে এইখানটা একটা ইমেজ দেব, আমি এখানে ইমেজকে কল করি, ইমেজেস থেকে স্ল্যাশ ডট পিএনজি, এরকম তো ছিল না? আচ্ছা, এখানে আমি অল্টারনেটিভলি 0 0 দিলাম, আর এখানে একটা ক্লাস ডিফাইন করব, ইমেজ ফ্লুইড। তাহলে কী হবে, ইমেজটা 100% উইথ হবে না, ম্যাক্স উইথ হবে। হলো? এখন উপরে নিচে গ্যাপ যদি দিতে চাই, এই রোতে উপরে নিচে পিওয়াই করি 5, তাহলে উপরে নিচে একটা প্যাডিং হবে, তাহলে এরকম একটা অপশন পাবো, দ্যাটস ইট। এখন 3টা দিবেন না 4টা দিবেন, আমার এখানে মনিটর বড়, তো আপনি যদি 4টা দেন তাহলে আপনি এখানে আর একটা অ্যাড করেন, তাহলে 4টা কলম হয়ে যাবে, রিলোড দেন, তাহলে ছোট হয়ে যাবে। কন্টেন্ট আমরা এত বড় দিচ্ছি না, একটু ছোট করব, কিন্তু কন্টেন্ট আমরা ডিরেক্ট এইভাবে দিবও না, এখানটা আমরা পি ট্যাগ দিব, কন্টেন্টে অ্যাড করে দিই এভাবে। উপরের দিকে আমরা একটা হেডিং দিব, H3 হ্যালো সাকিব আল হাসান, আমি এরকম কিছু একটা দিলাম, রিলোড দেন, তাহলে এটা আসলো। তো নিচের দিকে একটা বাটন দিব, গাইস আমার একটা ফোন রিসিভ করতে, এখানটা এটা দিলাম। এখন নিচে একটা বাটন দিব, যেটা ব্লগগুলোতে থাকে। বাটনটা কীভাবে দিবেন, এর নিচে আমরা বাটন দুইভাবে দিতে পারেন, একটা অ্যাঙ্কর ট্যাগ, আমি দুটোই দেখাবো। এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিব, হ্যাশট্যাগ দিব, কিছু একটা তো দিতেই পারেন। আর এর ভিতরে আমি লিখবো হচ্ছে ভিউ মোর, সাপোজ ভিউ মোর। তো আমি কন্টেন্টটা দিলাম, এবার যদি আমি রিলোড দিই তাহলে আমি এরকম পাচ্ছি। বাট এটাকে যদি আমি আর একটু সুন্দর করতে চাই, তাহলে এখানে ক্লাস দেন, বলেন বিটিএন মানে হচ্ছে বাটন, তাহলে লুকটা হবে বাটনের মতো। দেখেন একটু সরে গেছে, ইন্সপেক্টমেন্ট করেন, তাহলে বিটিএনের কী কী ডিজাইন করা আছে সব দিয়ে দেয়, কিন্তু এটা কালারিং করে দেয় না। কালারিংয়ের জন্য এর পাশে আর একটা ক্লাস ডিফাইন করতে হবে, বিটিএন ড্যাঞ্জার দেন, প্রাইমারি দেন, যা ইচ্ছে তাই দেন, রিলোড দেন, চলে আসে। এগুলো আমি পাচ্ছি কোথা থেকে, বাটনস থেকে। জাস্ট এখানে যাবেন, আপনি এগুলো পেয়ে যাবেন কোথায় কী আছে, নট এ বিগ ডিল। কথা বুঝে গেছে? এখন আপনি ওয়ার্নিং দিতে চান, ওয়ার্নিং দেন, সবই আছে এর মধ্যে। এখন এটাকে যদি আরও একটু সুন্দর করতে চান, নিচে দেখেন ইউটিলিটিস, এখানে দেখবেন বর্ডার্স নামে একটা অপশন আছে, ক্লিক করেন। যদি আপনি বর্ডারটা এইরকম দিতে চান, দেওয়ার অপশন আছে অবশ্য, আবার রেডিয়াস করা যায়, বর্ডার রাউন্ডেড সার্কেল যদি গোলাকার করতে চান, পিল করতে চান, রাউন্ডেড পিল, এই কথাটা কপি করে আপনি যদি এর পাশে দিয়ে দেন স্পেস দিয়ে, তাহলে রাউন্ডেড পিল হবে। রিলোড দেন, সে কিন্তু এরকম ক্যাপসুলের মতো হবে। আবার যদি আপনি আউটলাইন চান, এইখানটায় বলতে হবে আউটলাইন, সরি এখানে বলতে হবে আউটলাইন ড্যাশ, মানে বাটন কালার দিবেন ঠিকই, ড্যাঞ্জার দিবেন ঠিকই, কিন্তু আউটলাইনে হবে, অর্থাৎ বর্ডারে কালার হবে। এবং মাউসটাকে দেখেন কালারিং হচ্ছে, এটা অটোমেটিক্যালি জেনারেট করা আছে। সো এটা পাবো হচ্ছে বাটনেই পাবো, এর মধ্যেই থাকার কথা নিচের দিকে, এই যে আউটলাইন সেকেন্ডারি, খুঁজে খুঁজে দেখবেন। আমি জানি এখানে আপনাদের আছেন অনেক কয়েকজন, তারা এগুলো রিসার্চ করেছেন। সিংহভাগ মানুষ, 90% স্টুডেন্ট আপনারা এগুলো রিসার্চ করেননি, আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছি এগুলো রিসার্চ করতে। ওকে, আরেকটা জিনিস, যদি আমি চাই যেটা 100% উইথ হবে, তাহলে এরপরে বা আগে যে কোনো জায়গায় দিলেই হবে, বলতে হবে বিটিএন ব্লক, এরকম বিটিএন ব্লক। বিটিএন ব্লক দিলে কি হবে, এটা 100% উইথ হবে, লাইক দিস। এখন এরকম অবস্থায় আপনি আউটলাইনটা কিন্তু ভাল লাগবে না, ড্যাঞ্জারটাই ভাল লাগবে, তাই কি না? তো আমি যদি এটা বাদ দিই, বাদ দিলাম, তাহলে এইভাবে আসবে। এর পাশে কিন্তু আরেকটা জিনিস দেবো, এবার আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করবো না, বাটন দিয়ে করব। বাটন, বাটনে আমরা দিব হচ্ছে টাইপ বাটন, এবং এখানে ক্লাস দিব এক্স্যাক্টলি উপরে যা করেছে তাই, বিটিএন। লাবণী আপনি জিজ্ঞেস করেছেন যে পাশাপাশি কীভাবে আসে, এই যে এইভাবে আসে, বিটিএন বিটিএন প্রাইমারি। তারপরে এরপরে আপনি যদি রাউন্ডেড দিতে চান, রাউন্ডেড দেন, এগুলো ঘুরে ফিরে একই জিনিস। এর ভিতরে বলবো যে ক্লিক হেয়ার। এবার যদি রিলোড দিই,
তাহলে দুটো বাটন চলে আসলো। এখন ক্লিক করলে এটা আসে। দুটোর মধ্যে ডিফারেন্স কী? অ্যাঙ্কর ট্যাগ এবং বাটনের ডিজাইনটা একই রকম, কারণ ডিজাইন করা হয়েছে এই জন্য। বাট অ্যাঙ্করটা কী করে? রিডিরেক্ট করে, অর্থাৎ কোনো একটা লিঙ্কে যায়। কিন্তু বাটন কী করে? কোনো একটা লিঙ্কে যায় না, বাটন কী করে? এক্সিকিউট করে, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে কিছু একটা এক্সিকিউট করে। যেমন এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে। এই জিনিসটা আমি ওপেন করবো রেজিস্ট্রেশন যেটা আছে সেটার মাধ্যমে। অর্থাৎ আমার এখানে কিন্তু একটা ক্লাস দেওয়া আছে, রাইট? এই যে সাইন আপ, এইটাকে যদি আমি নিচে কল করি তবু কিন্তু কাজ করবে। সিম্পল। এইখানটায় এর সাথে আমি একটা আইডি কল করব, সরি আইডি না, ডাটা টার্গেট কল করব। ডাটা টার্গেট এটা বুঝি তো আমরা, ডাটা টার্গেট ইউজ করে নিই। ডাটা টার্গেট আমরা এটা দেব এবং সামনে হ্যাশট্যাগ দেব এবং ডাটা টগল, এই দুটো অ্যাট্রিবিউট মাস্ট লাগবে। এখানে বলবো মডেল লাইক দিস। তাহলে আমি যদি রিলোড দিই, এখানে ক্লিক করলেও এটা কাজ করার কথা, আবার এখানে ক্লিক করলেও কাজ করবে। অর্থাৎ একই আইডিতে দুটো জায়গায় আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। যেমন আপনি ক্লায়েন্ট বললো যে সাইন আপ ফর্ম কয়েক জায়গায় থাকবে, সাইন আপ ফর্মের লিঙ্ক কয়েক জায়গায় থাকবে, আপনি এখানে দিলেন, নিচে একটা পোর্শন দিলেন, এদিক দিলেন, ওদিক দিলেন, আপনার ইচ্ছে। এখন এই যে কার্ড কল, এটা আমরা এইভাবে দিব না, আমরা এটাকে কয়েকবার ওপেন মানে এইভাবে দিব, 3বার দিলাম। তাহলে যদি রান করি তাহলে আমরা 3টে কলাম দেখতে পাচ্ছি, বাট এই জায়গাটায় 4টা কলাম দিলে বেটার, দেখতে সুন্দর লাগবে। ক্লিয়ার? এখন 4টা কলামের 4 রকমের কালার দেবো যদি চাই, তাহলে আমরা কার্ডে কালার দেব। আমি এখানে বলি বিটিএন। বিটিএন দিয়ে কেন দিচ্ছি বলেন তো? যাতে আমার ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক হলেও টেক্সটের কালার জন্য হোয়াইট হয়। রিলোড দেন, দেখেন হোয়াইট হয়ে গেছে। এটা আমি কীভাবে বুঝলাম? এই জায়গাটা তাকাবেন, কিন্তু এরকম কেন করতেছে? ও, হোভার এফেক্ট হয়ে গেছে, কারণ বাটনে কিন্তু হোভার এফেক্ট হয়। সো আমি এখানে বলতে হবে বিজি। সো আমি এটাকে দিয়ে দিই, তাহলে হোভার এফেক্ট হবে না, কিন্তু কালারটাও চেঞ্জ হবে না। বাটন এগুলোতে দেখেন আমি কিন্তু কালার চেঞ্জ করিনি, বাটন দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটায় এই কালারটাকে আমরা হোয়াইট করব। তাহলে কি করব? এখানটায় আমি টেক্সট হোয়াইট দেবো, যেটা আমরা উপরে দিতে পারিনি, কারণ এখানে কিন্তু মেনু নাই, সরি লিঙ্ক নাই। লিঙ্ক যেটা আছে সেটা কিন্তু অলরেডি ভিতরে থেকে করা হয়েছে। তো আমি যদি এবার রিলোড দিই, দেখেন কালার চেঞ্জ। এক্স্যাক্টলি এখানেও তাই করব। তাহলে আমরা এই পোর্শনটুকুই নিচের দিকে ইউজ করি। এই জায়গাটায় আমি এখানে বলবো প্রাইমারি, এই জায়গাটা ইউজ করব করেন সেকেন্ডারি, এগুলো বলে দেয়। এবার আমি রিলোড দিই, তাহলে আমরা 3 ধরনের জিনিস পাচ্ছি। এখানে আমি দিব হচ্ছে ইনফো, রিলোড দিলাম, তাহলে 3 ধরনের 4 ধরনের অপশন আসলো। বুঝতে পারছি? এখন আমি যদি শ্যাডো দিতে চাই বা রাউন্ডেড করতে চাই আরেকটু, সেটা আপনি করতে পারেন। আর শ্যাডো যদি দেই, যেমন আমি কার্ডে শ্যাডো দেবো, এটাতে আমি বলি শ্যাডো, এগুলো সব দেয়া আছে। শ্যাডো যদি রিলোড দিই, তাই দেখবেন একটা শ্যাডো চলে আসছে, বোঝা যায়? তো শ্যাডো যদি বলি এলজি লার্জ, তাহলে কিন্তু অনেক বড়, বা এরিয়াটা একটু বড় নিয়ে শ্যাডোটা বেশি হবে, 3D এফেক্ট হবে। সেই জায়গাগুলোতে কিন্তু এগুলো মানায় না। এগুলো আপনি তুলে ফেলেন, দরকার নাই। এগুলো আমি তুলে ফেলি, হ্যাঁ, বোঝানোর জন্য দেয়া। এবার এগুলো কিন্তু ইউটিলিটিসে গেলে পাবেন, টেক্সটের কালার, ডার্কের কালার সব। তো আমি যদি এবার রিলোড দিই, নর্মালি থাকবে এবং শ্যাডোটা দেখতে পাবো। এবার এই শ্যাডোটা কয়েক জায়গায় দিব, যেমন আমি এখানে দিয়েছি। এটা আমরা দিব হচ্ছে এখানটায়, তারপর দিব হচ্ছে এখানটায়, দেন এখানটায়। এবার যদি আমি রিলোড দিই, তাহলে এরকম আসবে। এখন শ্যাডো দিলাম, শ্যাডোর পর এখানে দেবে একটা বর্ডার আছে, তাই না? একটা বর্ডার থাকে বাই ডিফল্ট, এটা কিন্তু কার্ড থেকে থাকে। যদি আমি বর্ডারটা তুলে ফেলতে চাই, তাহলে এখানটায়, এখানটায়, এই জায়গাটা যে কোনো জায়গায় দিলেই হয়। আমি স্পেস পাচ্ছি তো এই জন্য দিয়ে দিচ্ছি। এখানে বলবো বর্ডার, বর্ডার দেওয়ার পর বলবো 0, তাহলে বর্ডার সাইজ হবে 0, দেখে কোনো বর্ডার থাকবে না। এটা পেলাম কোথায়? ইউটিলিটিসে যাবেন, যাওয়ার পর বর্ডারে যান,
দেখেন এখানে বলা হচ্ছে বর্ডার কোন দিক দিব সেটা, আর এখানে বলা হচ্ছে বর্ডার 0 মানে হচ্ছে কোনো বর্ডার নাই। বুঝতে পারছি? সো এটাও ডান। এবার আসে নিচের দিকে, আমরা দুটো কলাম দিয়ে একটা জিনিস বানাবো। নিচের দিকে আবার যাই, যাওয়ার পর এখানে আমি বলবো যে ডিফ কন্টেইনার, আবার তারপর হচ্ছে এই ডিপ কন্টেইনারের পাশে আমরা py5 দিই। এখানটা আমরা ডিপ দিয়ে বলি রো, এখানেও আমরা উপরে নিচে py5 দিব, অর্থাৎ ডাবল ডাবল প্যাডিং করব। এখানটায় দুটো কলাম দেব, ডিফ কোল এক্সেল, তারপরে বলি 4 এক্স্যাক্টলি। আমরা এই পাশে বলবো 8। তাহলে এখানটা একটা ইমেজ দিব, ইমেজকে কল করেন ইমেজেস স্ল্যাশ, আমরা ইমেজেস দিব 0.png, উপরে দেয়া ছিল ক্লাস, আমরা এটাকে 100% উইথ করবো লাইক দিস। এবার যদি রিলোড দেন নিচের দিকে ইমেজটা পাবেন, কিন্তু এই ইমেজটা বামের জন্য অ্যালাইন হয় একটু বড় সড়ো, যেটা আমাদের ড্যামোতে ছিল এই যেরকম, এবং ডান দিকে এরকম থাকবে। সো তখন আমাকে কন্টেনার দেওয়া যাবে না, এটাকে বলতে হবে ফ্লুইড। যদি রিলোড দিই তাহলে দেখবে বামে চলে আসছে। এই কন্টেন্টের এটার কিন্তু সাইজই এরকম, লম্বা না, এটাকে লম্বা বানানো যাবে আস্তে আস্তে। বামের দিকে দেখেন স্পেসটা কিন্তু পাচ্ছে না। যদি আমি ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিই তাহলে হয়তো আরও ভালো হবে। কীভাবে দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আবার হাইট দিতে হবে, ওইটা আমি পরে আনতেছি। এই জায়গাটায় কী করবে সেটা একটু ভাবি। আর তাছাড়া এটাকে আমরা যদি বলি 7, এটাকে যদি বলি 5, তাহলে হয়তো আরও ভালো হয়। এবার আমি রিলোড দিই, তাহলে সাইজটা বেড়ে গেল। এখানে কিন্তু একটা স্পেস পাচ্ছে, যদি স্পেসটা রিমুভ করতে চাই এর পাশে বলতে হবে G0, মানে হচ্ছে গাটার বা স্পেস 0। রিলোড দেন, যায়। এটা অ্যাকচুয়ালি কন্টেনার ফ্লুইড থেকে আসে। সো এখানে 0 দিব, আর এখানে এটা তুলে ফেলবো, দরকার নাই তো। আমি যেহেতু 100% উইথ করছি, আমারটা দেওয়ার দরকার আছে নাই। কিন্তু কেন দিব? প্যাডিংয়ের জন্য। কিন্তু আমার প্যাডিং লাগছে না, তাহলে আমি কন্টেন্ট ফ্লুইড কেন দিব? ইয়া অ্যাভয়েড করলাম। এই জায়গাটায় আমরা কন্টেন্ট অ্যাড করবো লাইক দিস। তো এটা করার জন্য এইখানটা একটা ডিপ দিব, ডিপ দেওয়ার পর বলি ফিচার। ভিতরে আমরা কিন্তু একটু অ্যালাইন করব। কেন করব জানেন? এখানে উপরে গ্যাপ, বামে গ্যাপ, ডানে গ্যাপ থাকবে, এই জন্য আমি ফিচার দিয়ে করবো। অথবা আপনি বলেন যে P5 প্যাডিং দিচ্ছেন, তাহলে ভিতরে যেন একটা স্পেস তৈরি হয়। এর ভিতরে আমরা কি করব, H3 বলি ফিচার্স, যে কথাটা ওনারা বলেছে। রিলোড দেন, সরি এখানটায় রিলোড দিই, কিন্তু অনেক ছোট আকারে আসছে। তাহলে আমি এখানে বলবো H1, বেশ বড় হবে। রিলোড। এখন এখানে আমরা কন্টেন্ট অ্যাড করব লাইক দিস, পাশাপাশি দুটো। তাহলে আইকনগুলো আমরা নিয়ে আসতে হবে। আইকন কোড থেকে আনবো, এখানে দেখবেন এক্সটেন্ড, তারপরে আইকনস। ওরা কিন্তু বলে দেয় যে আপনি কী কী আইকন অল্টারনেটিভলি ইউজ করতে পারেন, ওদেরও একটা আইকন অপশন আছে। আর এখানে কিন্তু মোর অপশনস আছে, আরও অনেকগুলো আইকন তারা দেখিয়ে দেয়। তো অপটিকনস দিতে পারেন, ইউজ করতে পারেন। এটা গিটহাব থেকে আপনাকে দিয়ে দিচ্ছে। তো অনেক রকমের আইকন কিছু পার্ট আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। আমি এটার সার্ভার লিঙ্ক ইউজ করতে যাচ্ছি, হাউ টু হোয়াটস নিউজ, এটা দিব না। আর ডিজাইনে যদি যাই, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে মেইন ওয়েবসাইটে চলে আসলাম। ডিজাইনের কথা বলতেছে, কিন্তু ইউজ করবো কীভাবে সেটা দেখতে হবে। এখান থেকে বের হয়ে আসি, এটাকে অ্যাভয়েড করি। এখানে দেখবেন আইকো ফন্টস, আয়োনিকনস, এটা ইউজ করা হয়েছিল এর আগেও, প্র্যাকটিস আছে আমার। এখানটা এটা ইউজ করবো, ইউজেসে যান, তাহলে আপনাকে এখানে নিয়ে যাবে। এখানে একটা সার্ভার লিঙ্ক দিচ্ছে, তো এইটাকে কপি করি। করার পর আমরা নিচের দিকে যে কোনো জায়গায় ইন্টিগ্রেশন করে দেব। এবার কিভাবে কল করব? এই যে আইকন, এইভাবে কল করব। কপি করেন, দেখি এটা আসে কিনা। এর ভিতরে এইখানটা অ্যাড করে দেন। যদি রিলোড দেন আসে, গ্রেট।
তাহলে চলে আসতেছে গাইস। যদি আসে এর পাশে আমরা কন্টেন্ট দিব। কন্টেন্টটা কি? এই কন্টেন্টটুকু অ্যাড করব। তাহলে এর পাশে অ্যাড করার জন্য অবশ্যই আমাকে স্প্যান বা সামথিং কিছু একটা দিতে হবে। এবার আমি যদি রিলোড দিই তাহলে পাশাপাশি আসতেছে। বাট এটাকে সুন্দরভাবে অ্যালাইন করার জন্য এইভাবে দিব না। কিভাবে দিব? আমরা এখানে ইউএল এলআই দেবো। ইউএল এলআই, তারপর এটা অ্যাড করব। তাহলে এখানে আর স্প্যান ট্যাগ না দিলেও চলবে, এলআই দিয়ে কন্ট্রোল করব। এভাবে নিচে নিচে আসতে থাকি। তাহলে যদি আমি রিলোড দিই তাহলে আমি এইভাবে পাচ্ছি। এই জিনিসগুলো রেডিও বাটনগুলো রিমুভ করব। এখানটায় বলতে হবে ক্লাস লিস্ট আনস্টাইলড। যদি আমি এটা দেই, রিলোড দেন, তাহলে ওই জিনিসগুলো চলে যাবে। আচ্ছা, এটা দেখতে হবে এটা কোথায় আছে। আমি এখানে সার্চ দিই আনস্টাইলড দিয়ে, লিস্ট আনস্টাইলড যদি সার্চ দেয় তাহলে পাবেন। এটা কোথেকে আসে? টাইপোগ্রাফি থেকে আসে। তার লিস্ট আনস্টাইল দিলে ওই লিস্ট আইটেমগুলো এইভাবে আসবে, বা কীভাবে আসবে ওটা দেখা দিচ্ছে। আচ্ছা, আমি এইভাবে করলাম, ঠিক আছে। যদি ফাউন্ডেশন দেন তাহলে ফাউন্ডেশনের ওই অ্যাক্টিভিটিগুলো আসবে। এটা বুঝতে পারছি। তো এটা ম্যাটার করে। সাইজিং তো করতেই পারবেন, রাইট? এটা নিয়ে তো চিন্তা নাই, কারণ মনে হয় না কোনো কোশ্চেন থাকে। এখন আমরা কলাপসে যাই। কলাপসের কাজ হচ্ছে, ক্লিক করেন, দেখেন এরকম আসতেছে, মানে কলাপসিং করতেছে। এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নে কী করে? এইভাবে এই কাজগুলো করে। যেমন এখানে এই যে দেখেন, ক্লিক করেন, এটাকে বলা হয় ট্যাব। অ্যাকর্ডিয়ন আর ট্যাবের মধ্যে ডিফারেন্স আছে, এটাকে বলা হয় ট্যাব। তো আমরা প্রথমত ট্যাব ইউজ করি, হ্যাঁ। ট্যাবটা সহজ। ন্যাপসে যান। ন্যাপ কী করে? আমরা যে মেনুটা ইউজ করেছি, এই মেনুটা কিন্তু রেসপন্সিভ করলে বার আসে। তাহলে এই জিনিসটা কিন্তু সব ওয়েবসাইটে কিন্তু যত জায়গায় আপনি এরকম লিস্ট তৈরি করবেন, মেনু বানাবেন, অনেক সময় মেনু কিন্তু ফুটারেও থাকে, উপরে আবার টপ হিডারে থাকে। তার মানে কি বারবার আপনি ন্যাপ বার করবেন? নিশ্চয়ই না। তো যেই জায়গাগুলোতে আপনি ন্যাপ বার দিবেন না কিন্তু মেনুর মতো দেখাবেন, সেই জায়গাগুলোতে আপনি ন্যাপস ইউজ করবেন। বুঝতে পারছি? তো ন্যাপস যখন ইউজ করবেন, এখানে কপি করেন, এই ন্যাপসটাই কিন্তু এরকম দেখাবে। এটা বলার কিছু নাই। নিচের দিকে আসেন, ন্যাপের মাধ্যমে কিন্তু ন্যাপ ট্যাব তৈরি করা হয়, অর্থাৎ ন্যাপের সাথে কন্টেন্ট জুড়ে দেওয়া হয়। যেমন এখন ওই পোর্শনটুকুতে আসতেছে, এই যে চলে আসছে, ক্লিক করলে এরকম আসবে। এটাকেই বলা হয় ট্যাব। মূলত এটাই কিন্তু এটা। সো কীভাবে কাজ করে? শুধুমাত্র এই জিনিসটা অ্যাড করলে হয়ে যায়। আমরা একটু লিখি, হ্যাঁ। নিচের দিকে আমরা 3টা কলাম বানাই, 2টা ডিভ কন্টেইনার, তারপরে বলবো ডিভ রো, দেন হচ্ছে ডিভ কল। 2টো কলামের কাজ করব তো, সো 2বার কল করি। লেখার দরকার নেই এক্সেল নাকি এমজি, আমরা রেসপন্সিভে কাজ করবো না আজকে, প্রজেক্ট ওয়াইজ করবো। এতটুকুতে রেসপন্সিভ মানে মনে ধরবে না, ভালো লাগবে না দেখে। সো এখানটায় আমরা ইউএল দিই। এখানে আমরা ইউএল দিব এখন, ইউএল, তারপরে এলআই দিব, অ্যাঙ্কর ট্যাগ দিব যেটা অ্যাজ ইউজুয়াল দেয়। আমরা এখানে বলবো অ্যাবাউট আস, তারপর নিচের দিকে বলবো ফিচার্স, তারপর নিচের দিকে বলবো কন্ট্যাক্ট আস। আমরা একসাথে অনেকগুলো ট্যাব দিচ্ছি। তো এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায়। এখন যদি আমি নর্মালি দেখি কি হয়, রিলোড দেন, তাহলে আমরা এরকম পাচ্ছি। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানটায় 2 জায়গায় PY দিয়ে 5 দিই, যাতে প্যাডিং হয়। এবার যদি রিলোড দিই, একটা স্পেস পাবো। এই জিনিসটাকে অ্যালাইন করব। তাহলে কিভাবে? এখানটায় ক্লাস দেন, বলেন ন্যাপ, তাহলে অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে। কিন্তু ভিতরের ডেকোরেশনের জন্য এখানটায় বলতে হবে ক্লাস ন্যাপ আইটেম, আর এখানটায় বলতে হবে ক্লাস ন্যাপ লিঙ্ক। তাহলে তারা একটা স্পেস পাবে এবং অ্যালাইন হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ন্যাপের পর যদি বলি ন্যাপ ট্যাবস, যেটা ওরা করেছে, রিলোড দেন, তাহলে দেখবে একটা লাইন চলে আসলো। ক্লিক করলে যেন অ্যাক্টিভিটি পাওয়া যায়, ক্লিক করলে দৌড়াচ্ছে না, এটা ঠিক হয়ে যাবে।
সো বুঝতে পারতেছেন ইনিশিয়ালি একটা আউটপুট আসছে। তারা কী করছে, ন্যাপ ট্যাপস এগুলো পরে, আগে আমরা এটার কাজ করি। অ্যাক্টিভ শব্দটা উচ্চারণ করছে, এই জিনিসটা যেটা অ্যাক্টিভ থাকবে সেটাতে দেয়া। তো আমি যদি এর পাশে এটাতে দিয়ে দিই তাহলে হয়তো চেঞ্জটা দেখতে পাবেন। রিলোড দেন, দেখেন অ্যাক্টিভ হয়েছে। এটা যদি আমি ডার্ক করতে চাই তাহলে আপনি এখানে বলেন বিজি ডার্ক, মানে আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে তাই দিতে পারি ডার্ক, তাহলে দেখতে একটু ভালো লাগবে, ডার্ক হবে। ক্লিক করলে কী হবে, চেঞ্জ হবে। এখানে কিন্তু লিঙ্ক দেয়নি, হ্যাশট্যাগ দেয়া, এই জন্য কিন্তু জাম্প করছে। যাই হোক আমি এটা দিচ্ছি না। এবার এটার সাথে নিচের দিকে আর একটা ডিপ দিব, সম্পর্কটা তৈরি করব, ভালোবাসা। এখানে একটা আইডি দিব। সম্পর্কটা কিভাবে তৈরি করবেন, ঘটক ডাকতে হবে মাই ট্যাব, এবং ওইটার সাথে আবার আইডি কল করবেন এবং বলবেন ট্যাব কন্টেন্ট। এটার ছাড়া কিন্তু এটা কাজ করবে না। উপরে ট্যাবস দেওয়া আছে, তাহলে আমরা এখানে আইডি, এখানেও কিন্তু আইডি, দুইটা আইডি কিন্তু দেয়া, দুইটা আইডিতে আলাদা আলাদা দেখেন। ও ভিতরে কাজ, উপরেরটা না। তাহলে আইডি এখানে দেওয়াটার সাথে কোনো সম্পর্ক নাই গেস। এই যে এটা কোনো কাজ করবে না, কাজ করবে কিন্তু এটা। তো যাই হোক এটা আমি পরে দিচ্ছি। ন্যাপ কন্টেন্ট দিয়ে একটা ডিপ দিই, প্রথমত লিখে আনি, কপি করি। সো আমি এইখানটা একটা ক্লাস ডিফাইন করি, ন্যাপ কন্টেন্ট। একটু সময় লাগে, একটু বুঝতে সময় লাগে, ধরতে সময় লাগে। এই জায়গাগুলোতে কি দিব, অ্যাট্রিবিউট দেব। কি কি দিচ্ছে যে করার জন্য, ডাটা টগল ট্যাব, তারপরে হচ্ছে এইচআরএফ। তো আমি এখানে বলবো ডাটা ট্যাব, নাহলে ও বুঝবে না যে আসলে আপনি কী করবেন। এখানে বলবো ট্যাব। এরপরে হচ্ছে এইচআরএফ, এখানে দেয়া আছে। আমি এখানে বলবো অ্যাবাউট আস, AU। এখানে বলবো ফিচার, FT। আর এখানে বলবো কন্ট্যাক্ট আস, CU। তাহলে শর্টকাট দিলাম। এই আইডিগুলো আবার ভিতরে কল করতে হবে, ডিফ। ওখানে তো এইভাবে কল করছি, আমি এখানে দিই, আমি এখানে দিব হচ্ছে AU, তাহলে সম্পর্কটা তৈরি হবে। এইভাবে আমি 3টা লিখবো। FT আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি গাইস। আপনি কী করবেন, কপি পেস্ট করবেন, করে কাস্টমাইজ করবেন, দ্যাটস ইট। তো এগুলোতে আমি কন্টেন্ট অ্যাড করব। ইন্টার দেন, পিট্যাগ দেন, লরেম লেখেন। এখানে কন্টেন্ট একটু মডিফাই করব, মানে চেঞ্জ করে করে দেই, যাতে বুঝতে পারেন যে আসলে চেঞ্জ হচ্ছে। ডান। এবার আমি রিলোড যদি দিই তাহলে কী পাবো, এরকম পাবো, 3টে কিন্তু দেখাচ্ছে। এখানে ক্লিক করেন, সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে, এখন জাম করে না। সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু অ্যাক্টিভিটি নাই, ভালোবাসা আছে কিন্তু টান নাই। সো ভালোবাসার টান তৈরি করতে হবে। এখানে দেখবে ডাটা টগল ট্যাব, এটা আমরা দিয়েছি না সব জায়গায়, হ্যাঁ দেওয়া আছে। তাহলে একটা জিনিস দিতে হবে, আইডি প্রোফাইল ট্যাব এগুলো দেওয়ার দরকার হয় না অবশ্য। এখানটা দেখবেন এরিয়া কন্ট্রোল, এই জিনিসটা দিতে হবে, কিন্তু এটা দেওয়ার আগে বাকিগুলো একটু দেখে নিন। মাই ট্যাব, আচ্ছা একটা কাজ করি, একটু দেখি সম্পর্কটা কীভাবে তৈরি হয় ওদের। নতুন জিনিস তো, এগুলো সব নতুন, আগে ছিল না। এগুলো ট্যাবে ক্লিক করেন, এ কোনো কাজ করে, কোনো কাজ করে না, এটা বাদ। তারপর এখানে ক্লিক করেন, এও কোনো কাজ করেন, এটা বাদ। তারপর এখানে ট্যাবগুলো আমরা দিয়েছি, আইডি কল করেছে, আইডিটা কল না করলেও কাজ করার কথা। এইচআরএফ দিয়েছি, রোল, এরিয়া কন্ট্রোল, কিছু একটা তো মিসিং, রাইট? যদি আমি এটা দেখি কাজ করে তাহলে আমি বুঝবো যে আমারটাও কাজ করার কথা। রিলোড দিই, এই যে চেঞ্জ হয়েছে, কাজ করে। তার মানে এখানে কিছু একটা মিসিং আছে, এটা দরকার নাই। ডাটা টগল দিয়েছি, অ্যাঙ্কর ট্যাগে এইচআরএফ দিয়েছি, হোম ট্যাব দেওয়া হয়েছে। হোম ট্যাব অ্যাকচুয়ালি সম্পর্কটা তৈরি করে এই যে এটার সাথে, তো এটার দরকার নাই, কিন্তু এরিয়া কন্ট্রোল দেওয়া দরকার, এরিয়া সিলেক্টেড দেওয়া দরকার। এই দুটো জিনিস আমার দরকার, কিন্তু দেখেন বাকিগুলো আবার ফলস, এই যে এরিয়া সিলেক্টেড লাগবে আমার। তো এই জিনিসটা করবে এখন, কিন্তু এরিয়া কন্ট্রোল হোম যে দিচ্ছি আইডির সাথে কানেক্ট হবে। একটু ভেজাল না, অনেক কাজ। আচ্ছা আইডি কিন্তু অলরেডি কল করা হয়েছে, তাহলে উপরের দিকে পি ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগ, এই দুটোতে এখানে আমরা এটা দিব,
কিন্তু এটা হবে AU, এটা হবে FT, আর এটা হবে CU। এগুলোতে ট্রু দিচ্ছি, এই দুটোতে ফলস হবে, কারণ এরা কিন্তু ওপেন হবে না। এবার যদি রিলোড দেন, ক্লিক করেন, কাজ করে, সম্পর্ক এখন তৈরি হয়নি। তার মানে যেগুলো আমি দিচ্ছি না সেগুলো সবই দিতে হবে গাইস, নাহলে কাজ করবে না। আচ্ছা দিয়ে রাখি, হ্যাঁ, রোল ট্যাপ এটাও দিতে হবে এবং হোম এটাও দিতে হবে। এই দুটো মিসিং ছিল। এবং এই যে হোম ট্যাপ, এটার সাথে এটার সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমি পরে করছি। এখানটা উপরের দিকে অ্যাঙ্কর ট্যাগে দিতে হবে। হ্যাঁ, কাজ করতেছে না ভালোভাবে। এখানটা অ্যাড করি, তাহলে রোল এবং হোম ট্যাপ, ট্যাপ থাকবে রোল, আর এই জায়গাটায় ওই চেঞ্জিংগুলো আসবে। আমি এখানে বলবো AU, এখানে বলবো FT, আর এখানে বলবো CU। তাহলে একটু জগা খিচুড়ি লাগবে গাইস, একটু ইন্টার দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। করে করে দেখবেন, এমনভাবে ভাঙেন না আবার, কষ্ট হবে বুঝতে। করতে থাকবে, দেখবেন এমনি বুঝে গেছেন। আমি শিখছি কীভাবে, এমন না যে সবগুলো খুঁটায় খুঁটায় দেখছি, দরকার হয়নি। প্রজেক্ট করতে করতে এমনি শিখে গেছি। কারণ আপনি যখন কিছু লিখবেন তখন কিন্তু আপনার মাথায় এমনিতেই কিন্তু ঘুরবে আসলে কেন লিখতেছি, ওইটাই আপনাকে আস্তে আস্তে শেখাবে, এই জন্য প্র্যাকটিস বেশি বেশি করে করতে হয়। সো আমি এটা দিলাম, তাহলে ওই এরিয়ালের একটা সমন্বয় তৈরি করব। এখানে নিচের দিকে যাই, তাহলে তো বুঝতে পারবো। এই যে এখানে যে হোম দেওয়া, এটা সম্পর্ক কোথায়, এই যে এরিয়া কন্ট্রোলসে, কিন্তু এরিয়া লেভেল বাই এইটা আমরা তৈরি করব। কোথায় দেবো, ডিভের মধ্যে। এইখানটায় এর পাশে এগুলো তো কিছুই দেয়নি এর পাশে। আমি এখানে এটা অ্যাড করি, এই জায়গাটায় দিব হচ্ছে AU, এটা দিব হচ্ছে FT, এখানে দিব হচ্ছে CU। এবার আমরা একটু দেখবো যে কাজ করে কিনা, রিলোড দেন, কাজ করে না। আর এখানে একটা জিনিস দিতে হবে, অ্যাক্টিভ, যেমন এখানে শো দেয়া আছে, অ্যাক্টিভ করা আছে, এটা কিন্তু দেয়া নেই এবং ফেড করা হয়নি। ও, এগুলো তো আমরা দেইনি না, দেখছেন কেমনটা লাগে। এই জায়গাটায় দিতে হবে এটা। এটা কি ক্লাস, তাহলে আমি ক্লাস হিসেবে দেবো, এগুলো আমি দিই নাই। অ্যাক্টিভ কথাটা শো দেওয়া আছে, এখানে অ্যাক্টিভ দেওয়া আছে, তাহলে কাজ করার কথা। এবার রিলোড দেন, এবার হচ্ছে দেখেন তো, কিন্তু এখানে সবগুলোতে অ্যাক্টিভ দেওয়া না, এই জন্য প্রবলেম। এগুলোতে তো অ্যাক্টিভ হবে না, শুধুমাত্র একটাতে হবে। এবার যদি রিলোড দেন, অনেক আগেই হয়ে বসেছিল, শুধুমাত্র এই ক্লাসগুলো দেয়নি এই জন্য। আচ্ছা, এখন এগুলো রিমুভ করে দিই, এর দরকার নেই। আমরা কিন্তু ট্যাবের কাজ করলাম, ডান, ট্যাব ডান। এত হ্যাসেল নেওয়ার দরকার নেই, কপি পেস্ট করবেন, কন্টেন্ট জাস্ট চেঞ্জ করবেন, আইডি চেঞ্জ করবেন, দ্যাটস ইট। ডান দিকে আমরা অ্যাকর্ডিয়ন তৈরি করব। অ্যাকর্ডিয়নের জন্য এই যে কলাপস ইম্পর্ট্যান্ট, এখানে দেখবেন অ্যাক্সেসিবিলিটি আছে, এগুলো নিয়ে দরকার নেই। এইখানে দেখেন একটা অ্যাকর্ডিয়ন তৈরি করা আছে, আপনারা অনেক ওয়েবসাইটে কিন্তু এগুলো পাবেন, বুঝতে পারছি। এই অ্যাকর্ডিয়নটা করতে হবে। আমি যদি এটাকে কপি করি, করলাম, একটু কপি করে দেখাই, দিয়ে দিলাম। প্রসেসটা একটু বলে দিই কী করতে হচ্ছে। অনেক বড় কোড, এখানটায় উপরেরটার মতো আলাদাভাবে ইউএল দেয়া, প্রতিটা হচ্ছে ন্যাপ ট্যাপস, সরি এটা তো আমাদেরটাই, এটা হচ্ছে আমাদের ওই অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নে এই পোর্শনটুকু হচ্ছে কার্ড, তো থাকেই, কার্ডের ব্যাপারটা আলাদা, যা ডিজাইন ফরম্যাটিং করে। ডিজাইন ফরম্যাটিং বলতে এই যে দেখেন একটা বর্ডার আসে, কার্ডে কী করে, বর্ডার আসে না, তো দেখলেই বুঝতে পারবেন কী হচ্ছে। কার্ড হিটার দেয়া, কার্ড হিটের কাজ হচ্ছে কালার করা, কালার বলতে এই যে এই কালারটা হবে। কিন্তু এই যে অ্যাকর্ডিয়নের মতো কাজ করে, এটা কিন্তু বাটনে
ডাটা টগল যে অ্যাকর্ডিং দেওয়া আছে, কলাপস দেওয়া আছে, এটার জন্য কাজ করে। ডাটা টার্গেট হচ্ছে কলাপস 1, একটা সমন্বয় তৈরি করেছে, প্রথমটা শো হয়ে থাকবে সেটা বলছে। আর এগুলো যদি নাও দেন সমস্যা নাই। এবং কার্ডবোর্ডে কী করে, ভিতরে ডিজাইনটা করে, প্যাডিং করে অ্যাকচুয়ালি। কার্ডবোর্ডে শুধুমাত্র প্যাডিং করে, আর কিচ্ছু করে না। যদি আপনি তুলে ফেলেন তার কোনো সমস্যাই না। এটা নতুন কিছু না, এটা হচ্ছে ট্যাব, এবং এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। শুধু ডিফারেন্স এক জায়গায়, সেটা হচ্ছে ডাটা টার্গেট এক কলাপস, সরি ডাটা টগল হচ্ছে কলাপস, আর টার্গেট এক্সপ্যান্ড ট্রু। কোনো ডিফারেন্স নাই কিন্তু, শুধুমাত্র ডাটা টার্গেটটাই চেঞ্জ করলেই হয়ে যায়। বুঝতে পারছেন? এখন আমি যদি কলাপস দেই, এখানেও যদি দিই, সাপোজ আমি এখানে দিলাম, দেখেন তো চেঞ্জ হয় কি না। এখানে আমি এটা দিই, কলাপস দিই, দেখি কি হয়। খুব একটা ডিফারেন্স পাবো কি না দেখি। ক্লিক করেন, কাজ করে না। মানে সবগুলোতে দিতে হবে, কিছু জিনিস আছে যেগুলো আমাকে এডিট করতে হবে, আরও কিছু জিনিস আছে। এই যে এটা দিতে হবে, তারপর এই যে এরিয়া এক্সপ্যান্ডেড ট্রু দিতে হবে, এগুলো না দিলে কাজ করবে না। আর এখানে কিন্তু অলরেডি এটা আসলো, ক্লিক করেন, এই যে এইরকম হবে। তারপর এটা ডিজাইন করবেন। এই জিনিসগুলো আপনাদের করতে হবে নিজে থেকে। ওকে, আমি এটা করে দিচ্ছি। কাট করে ক্লাস, এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে কাট করে একটু বাইরে নিয়ে আসি, দেন এটাকে এক্সট্র্যাক্ট করি। ওকে, তো এটা হচ্ছে আপনার না, সরি এটা এর ভিতরে এটা আসছে, তো আমি ডিলিট করে দিই। এটাকে আমি রান করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখানে আপনার ইন্ডেক্সে প্রবলেম, ভিউ। আপনার এখানে এটা বাম দিকে ঠিক করার জন্য যেটা আমি বলছিলাম, ফিচার্সটাকে ধরে কন্ট্রোল এফ, তারপরে কন্ট্রোল ভি, তাহলে ফিচার্স এখানে আসবে। এখানে কন্ট্রোল ফিট দেয়া, এটাকে আপনি তুলে ফেলেন, দরকার নাই। তুলে ফেলে কী হবে, বামে চলে যাবে, কিন্তু স্ক্রল বার আসবে, আমি বলেছিলাম স্ক্রল বারটা আসবে। তো এই জন্য রোতে বলবেন G0, মানে স্পেস থাকবে না, কলামগুলোতে এটা প্যাডিং থাকে, ওইটার কারণে এটা হয় রিলোড। এবার চলে গেছে। এইটার কলামটা আপনি বাড়ান বা ছোটো করেন। এখানে আপনি 6 দিয়েছেন, কিন্তু এখানে 6 নেয়নি। আপনার এই ইমেজটা মনে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছেন, রাইট? ট্রু। আচ্ছা, একটু দাঁড়ান, এই ইমেজটা এখানে দেয়া, যদি ইমেজটা দিয়ে থাকে উইথ 100% কাজ করার কথা, হাইট দিয়েছে 1000, এটা দেওয়ারই দরকার নেই। আপনি হাইট না দিলেও চলতো, যদিও আপনি কাভার করেছেন। বাট কেন সে অল্প একটু জায়গা নিয়ে আছে, এটা তো কলাম 100% হয়নি। ইমেজটা আপনার উইথ দিয়েছেন 100%, অবজেক্ট ফিট দিয়েছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজে অবজেক্ট ফিট কখনোই কাজ করবে না। আপনাকে এখানে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড ফিট ওই ব্যাকগ্রাউন্ড সাইজের অল্টারনেটিভলি কাজ করে, এখানে দিতে হবে কভার। তো এটা যখন দিবেন তখন কাজ করবে। এগুলো দরকার নাই, এগুলো বেকার। রিপিটটা থাকবে, এটা বেকার। দিয়ে দিলাম, তাহলে কি হবে, সে অ্যালাইন্ড হবে। গেল। এখন এটা এরকমই থাকলো। আপনি চাচ্ছেন যে যখন মোবাইল ডিভাইস হবে তখন যেন ফিচারটা উপরে যায়, ইমেজটা যেন নিচে না থাকে, নিচে থাকে, এটা উপরে যায় নাকি? যদি এটা করতে চান, আমি এটা ক্লাসে দেখিয়েছিলাম। ইয়েস, কোন উপরটা? মানে ছোটো ডিভাইসে ইমেজের উপরে এই কন্টেন্টটা আসবে, তাই তো? এটা তো ডিফারেন্ট কিছু হয়ে গেল। মোবাইল ডিভাইসে তখন ওকে উপরে উঠাতে গেলে পজিশন করতে হবে। আরও ওয়ে আছে। আপনি যদি
এইদিকে চান হচ্ছে কাকের ঠ্যাং, ওইদিকে চান যদি ব্যাঙের ঠ্যাং, তাহলে হবে না। আপনাকে ওইটা চিন্তা করে ওইভাবে কাস্টমাইজ করতে হবে। আপনি তো দুটো কলাম দিয়ে করছেন, ওইভাবে তো চিন্তা করেন নাই বা করেন নাই কাজটা। বাট তারপরে আমি দেখা দিই, যেহেতু আপনি আইডিয়া করছেন, দুইভাবে করা যায়। যেমন আমি এখানে রাখলাম এবং এই চার্ট ইমেজের ভিতরে আমি এটাকে অ্যাড করলাম, দুই জায়গায় দিলাম। তো আমি যদি রিলোড দিই, দুই জায়গায় দেখাচ্ছে। এখন যেটা করব, ইনিশিয়ালি এটা দেখাবে না, তার আমি এইখানটায় বলবো ডি নান। ডি নান মানে হচ্ছে ডিসপ্লে নান, দেখাবে না, দেখতে পাবে না কেউ। রিলোড দেন, চলে গেছে। বাট যখন ছোটো ডিভাইসে যাব, তখন ওটাকে বের করব। কোন ছোটো ডিভাইসে বের করবেন, কোন ছোটো ডিভাইস বের করবেন সেটার উপর ডিপেন্ড করে। আমি এটাকে ছোট করি 992 নিচে, বা এই জায়গাটায় ওই কন্টেন্টটা দেখাতে চাই একদম ছোট। তাহলে এখানে ডি নান দিয়েছি না, যদি আমি বলি ডি ব্লক, ডি নান দিব কিন্তু এসএম এর উপরে, মানে হচ্ছে স্মল ডিভাইসের উপরে, তাহলে রিলোড দেন, দেখাবে, কিন্তু বড় ডিভাইসে দেখাবে না। আবার যদি এই জায়গাটায় দেখাতে চান, এমডি দেন, এসএম এর উপরে এমডি, তাহলে মিডিয়াম ডিভাইসের উপরে নান হয়ে যাবে। রিলোড দেন, আছে না, এই ডিভাইসের উপরে নান হয়ে যাবে, দেখেন চলে গেছে। এইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ওই অনুযায়ী আবার এটাকে ডিসেবল করতে হবে, মানে এখানে দেখাবে, এখানে ডিসেবল হবে, দুই জায়গায় ইউজ করতে হবে, নাহলে আপনি পারবেন না করতে। এখানে যদি আমি ডিএম নান করি, তাহলে এটাকে বলতে হবে ডিএম ব্লক, মানে এর উপরে দেখাবে আর ওটা নান হয়ে যাবে, কিন্তু ইনিশিয়ালি ডি নান থাকবে, মানে ছোটো ডিভাইসে নান থাকবে কিন্তু মিডিয়াম ডিভাইসের উপরে ব্লক হবে। আর এ হবে সবসময় মিডিয়াম ডিভাইসের উপরে নাম থাকবে। কোনো কন্টেন্ট যখন যা এডিট করবেন বা কন্টেন্ট দিবেন, ট্যাগ দিবেন, সেটা কিন্তু বাই ডিফল্ট ব্লক থাকে, মানে দেখায়। তো আমার এখানে ব্লক দেখাবো এটা বলার দরকার নেই, কিন্তু কোথায় দেখাবো না এটা বলে দিলাম, মিডিয়াম ডিভাইসের উপরে দেখাবো না। আর নিচের দিকে সব কিছু তো দেখায়, কিন্তু আমাকে বলতে হবে যে নান, ডিসপ্লে নান কোথায়, সব জায়গায়, কিন্তু মিডিয়াম ডিভাইসের উপরে আবার ব্লক, মানে হচ্ছে দেখাবে। তাহলে অল্টারনেটিভলি এটা কাজ করবে। রিলোড দেন, এখানে যেহেতু দেখাচ্ছেন এখানে দেখাবে, যখন আমি ছোট করব ভ্যানিশ, কিন্তু উপরে দেখেন দেখাচ্ছে। এইভাবে আপনাকে করতে হবে।